আমি পাশাপাশি রেখে শুরু করতে চাই, কারণ আমরা নেফ্রাইটিক সিনড্রোম শব্দটা চেয়ে বেশি পরিচিত হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের সাথে। নেফ্রোটিক সিনড্রোম ব্যাপারটাকে, নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে হাইপারপ্রোটিনেমিয়া, হাইপারপ্রোটিনিউরিয়া সরি, এবং যার দরুন ব্লাডে যেটা হয় সেটা হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া, যার জন্য অ্যালবুমিন কমে যায়, কিছু লাইপোপ্রোটিন যেমন অ্যাপো বি 100 কমে যায়, আমাদের অ্যান্টিথ্রম্বিন 3 গুলো কমে যায়, যার ফলাফল হিসেবে দেখা যায় যে অ্যালবুমিন কমে যায় তো অঙ্কোটিক প্রেশার কমে যায়, ফল হচ্ছে এডিমা। এছাড়া বাকি প্রোটিন গুলো কমে যাওয়াতে যেটা হয় থ্রম্বোসিস বেড়ে যায়, ইনফেকশন বেড়ে যায়, এবং যেহেতু অ্যাপোলাইপোপ্রোটিন কমে যায় সেজন্য লিপিড ফর্মেশন বাই দ্য লিভার এলডিএল বেড়ে যায়, যার ফলাফল হচ্ছে হাইপারলিপিডিমিয়া এবং হাইপারকোলেস্টেরোলেমিয়া। এই জন্যই নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশন হচ্ছে ইডিমা ডিউ টু হাইপোপ্রোটিনেমিয়া, ডিউ টু অ্যালবুমিনিউরিয়া অর হাইপারপ্রোটিনিউরিয়া, এর সাথে হচ্ছে হাইপারলিপিডিমিয়া। আর পাশাপাশি যদি আমরা দেখি যে নেফ্রাইটিক সিনড্রোমটা কি, এটা হচ্ছে টিস এসেছে ইনফ্লামেশন থেকে, দ্যাট ইজ ইট ইজ দ্য অ্যাকিউট ইনফ্লামেশন অফ কিডনি which causes inflammation of glomerulus, thus results in blood in urine. That's why there is most usual phenomenon is hematuria with RBC and maybe with RBC cast. Thus also results mild proteinuria, but usually this is mild to moderate in amount. And as there is also loss of protein, there is salt and water retention in feedback and causes hypertension, raised AVP, oliguria, and even AKI. Thus, we may say that nephritic syndrome mainly is blood in urine. Next. This is the difference at a glance between nephritic and nephrotic syndrome. We have already discussed about this. Just have a look. And next. Now, what are the GN or glomerulonephritis that presents with nephrotic or nephritic syndrome? Usually, nephrotic syndromes involves minimal change disease, which is mostly occurs in young patient, and focal segmented glomerulosclerosis, that is FSGS, that may be synonymous to addicts, as it happens more in heroin addict or HIV patient, and membranous nephropathy, which is mostly the thick nephropathy, and diabetes mellitus, that causes and amyloidosis. Am I audible? Glomerulonephritis, crescentic glomerulonephritis, IgA nephropathy, and Alport disease. And mesenteric proliferative glomerulonephritis and diffuse proliferative glomerulonephritis actually covers both nephrotic and nephritic. And SLE covers all the ranges from nephritic to nephrotic. Next. Then what are the nephritis, nephropathy, antiglomerular basement membrane disease, ANCA small vessel vasculitis, membrane proliferative আপনার কিন্তু মাঝে মাঝে মিউট হয়ে যাচ্ছে, আপনি একটু আনমিউট করে রাখেন। আপনার অডিও আবার মিউট হয়ে আছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে।
অ্যাকিউট নেফ্রাইটিক সিনড্রোম এগুলো মোটামুটি কভার করে। নেক্সট, নেফ্রাইটিক সিনড্রোমকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাবে যে আমরা যদি প্যাথোলজির দিকে তাকাই তাহলে হচ্ছে মানে কিছু হচ্ছে এনটিজিবিএম অ্যান্টিবডি পজিটিভ, কিছু ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, কিছু হচ্ছে কোনো ইমিউন কমপ্লেক্স বা কমপ্লিমেন্ট থাকবে না, কিছু ছাড়াই কিছু থাকবে, তাদেরকে আমরা বলি পসি ইমিউন অথবা আঙ্কা পজিটিভ ভাস্কুলাইটিস গুলো। তাহলে নেফ্রাইটিস সিনড্রোমের প্রথম ভাগ হচ্ছে এনটিজিবিএম অ্যান্টিবডি, এটা লাংয়ে হতে আছে, তার মধ্যে হ্যালো, আপনি ভিডিওটা অফ করেই কথা বলেন, ভিডিওটা অফ করে কথা বলেন, সমস্যা নেই। এখন বলেন। এনটিজিবিএম মেডিয়েটেড ডিজিজ ছাড়াও আছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ, যেটার মধ্যে সিথ্রি কিছু নরমাল থাকতে পারে, কিছু জিএনএ কমপ্লিমেন্ট কমে যেতে পারে। নরমাল থেকে সাধারণত আইজিএন নেফ্রোপ্যাথি, হ্যানিকশুনেন পারপুরা, এবং সিথ্রি কমে যায় হচ্ছে এমপিজিএন, দ্যাট ইজ মেসেঞ্জার ক্যাপিলার মেমব্রেনোপ্রলিফেটিভ জিএন, এসএলই, ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস, পোস্ট ইনফেকশাস জিএন এবং ক্রায়োগ্লোবুলিনেমিয়াতে। নেক্সট, নেক্সট, একটু আগে বললাম থার্ড কম্পোনেন্ট হচ্ছে নন ইমিউন মেডিয়েটেড, দ্যাট ইজ পসি ইমিউন, এবং ওগুলো হচ্ছে আঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস গুলো, সি আঙ্কা বা পি আঙ্কা অ্যাসোসিয়েটেড। নেক্সট, দুভাবে প্রেজেন্ট করতে পারে, কিছু হচ্ছে মাইল্ড ফিচার অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো সাধারণত আইজিএন নেফ্রোপ্যাথি বা মেসেঞ্জার ক্যাপিলারি জিএন গুলো প্রেজেন্ট করে। আরেকটা ভ্যারাইটি আছে যারা হচ্ছে ভাস্কুলাইটিস যে পেশেন্ট গুলো, ওদের বায়োপসিতে পাওয়া যাচ্ছে ফোকাল নেক্রোটাইজিং জিএন বা ডিফিউজ প্রলিফারেটিভ জিএন কিংবা এনটিজিবিএম ডিজিজ, এগুলো হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ প্রেজেন্টেশন এই জিএন গুলোর হয়। নেক্সট, প্যাথোজেনেসিস হচ্ছে এক্সটেন্সিভ ইনফ্লামেটরি ড্যামেজ টু গ্লোমেরুলাই হয়, যার ধরনের একটা ইনফ্লামেশন হয়, রিঅ্যাক্টিভ সেল প্রলিফারেশন এবং ব্রেকডাউন অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এবং ফলাফল হিসেবে ক্রিসেন্ট ফর্মেশন হতেও পারে বা নাও হতে পারে। যদি ক্রিসেন্ট ফর্মেশন হয় তাহলে সেই পেশেন্টগুলোকে আমরা আরপিজিএন হিসেবে পাই, মানে র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস হিসেবে। নেক্সট, যার দরুন দেখা যায় যে এরা হেমাচুরিয়া করতে পারে, একই সাথে সল্ট এবং ওয়াটার রিটেনশন which leads to edema and hypertension, এবং fall in GFR এবং eventually produce uremic symptoms. Next, নেফ্রাইটিক সিনড্রোম কি নিয়ে প্রেজেন্ট করে? আমরা সহজভাবে মনে রাখতে পারি ফারাও, মিশরের ফারাও বা ফারো, দ্যাটস প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া, অ্যাজোটেমিয়া, আরবিসি কাস্ট, অলিগোইডিয়া এন্ড হাইপারটেনশন। এরা সাধারণত পেরিফেরাল ইডিমা বা পাফি আইস নিয়ে প্রেজেন্ট করে এবং বলে যে স্মোক ইউরিন, দ্যাট ইন্ডিকেটস হেমাচুরিয়া। নেক্সট, এটা কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, দ্যাট ইজ হাই ব্লাড প্রেশার, ইভেন হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি বা হাইপারটেনসিভ হার্ট ফেলিওর, অ্যাকিউট কিডনি ইনজুরি। এমনকি এরা ইন দ্য লং রান মে প্রডিউস ক্রনিক কিডনি ফেলিওর। নেক্সট, সব পেশেন্টের আসলে সব জিএনএ পেশেন্ট আরপিজিএন হয় না বা পুয়ার প্রোগ্রেসিস হয় না। সাধারণত অ্যাকিউট নেফ্রেটিক ইলনেস বলতে বুঝি আমরা স্পন্টেনিয়াস রিকভারি। তাহলে কারা খারাপ হয় বা কেন আজকে আমাদের এই আলোচনা? খারাপ হওয়ার কয়েকটি ফ্যাক্টর আছে, তারা হচ্ছে মেল সেক্স, হাইপারটেনশন অ্যাট প্রেজেন্টেশন, পারসিস্টেন্ট অ্যান্ড সিভিয়ার প্রোটিনিউরিয়া, rise of serum creatinine or renal failure at presentation, tubulointerstitial fibrosis on biopsy. Next, আমরা প্রথমে বলবো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পিএসজিএন নিয়ে। এটা হচ্ছে প্রোটোটাইপ বলা হয় এবং এই প্রোটোটাইপটা হচ্ছে অ্যাকিউট এন্ডোক্যাপিলারি প্রলিফারেটিভ জিএনএ।
অ্যাকচুয়ালি পিএসডিএন হচ্ছে অ্যাকিউট এন্ডোক্যাপিলারি প্রলিফারেটিভ জিএন। আমরা একটু শব্দগুলো খেয়াল করি, অ্যাকিউট, এন্ডোক্যাপিলারি এবং প্রলিফারেটিভ। এই জিনগুলো সাধারণত দেখা যায় যে 2 to 14 ইয়ার্স এই যে চিলড্রেনদের বেশি হয়, এবং প্রায় সব জিএনের 90% কেজ হচ্ছে বাচ্চাদেরকে ইনভলভ করে, এবং 10% অফ কেজ হচ্ছে ওল্ডার দেন 40, যেটা স্যার প্রথমে বলছিলেন। নেক্সট, পোস্ট-এপিক্টাল গ্লোমেরুলাস অ্যাকচুয়ালি একটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ, যেটা ইনভলভ করেছে স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেনকে, যেটা সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্স তৈরি করার মাধ্যমে অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট সিস্টেম হয়, এবং তখন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স অ্যাক্টিভেটেড হয়ে যে দ্যাট কজেস সেল মেডিয়েটেড ইনজুরি। নেক্সট, the classical presentation is acute nephritic picture, may be severe enough to appear as RPGN. এর সাথে সিস্টেমিক ফিচারও থাকতে পারে 50% কেসে। এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে এরা অনেক সময় ফ্ল্যাঙ্ক পেন প্রেজেন্ট করে, কারণ হচ্ছে এখানে একটা সোয়েলিং অফ রেনাল ক্যাপসুল হয় ডিউ টু ইডিমা, that may even cause pace kidney and may cause rise of serum creatinine. Next, post-streptococcal GN caused by impetigo and streptococcal pharyngitis. Impetigo usually it takes 2 to 6 weeks after skin infection, and usually 1 to 3 weeks after infection with streptococcal pharyngitis. Next, yes, it is just showing that there may be 2 weeks after sore throat. Next, এবং অনেক সময় দেখা যায় যে দিস মে বি কজড বাই এনএসএস অর এনি ড্রাগস অর এনি টক্সিনস। নেক্সট, এটার যদিও আমরা আগেই বলেছি যে এখানে ইউরিনে আমরা আরবিসি পাবো, আরবিসি কাস্ট পাবো, অ্যালবুমিন পাবো, কিন্তু মোস্ট ডেফিনিট ডায়াগনোসিস হচ্ছে রেনাল বায়োপসি দিয়ে। এবং এক্ষেত্রে রেনাল বায়োপসি ওই যে একটু আগেই বললাম যে এখানে এন্ডোপ্রলিফারেশন হয়, এবং এটা প্রলিফারেটিভ জিএন, সো দেয়ার ইজ proliferation of মেসেঞ্জিয়াল সেল, মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স অ্যান্ড এন্ডোথেলিয়াল সেল, এবং গ্লোমেরুলার ইনফিলট্রেট অফ পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস। ফলাফল হিসেবে ইমিউন কমপ্লেক্স যেহেতু তৈরি করছে, সেখানে গ্র্যানুলার সাবএন্ডোথেলিয়াল ইমিউন ডিপোজিট অফ ইমিউনোগ্লোবিন জি, এম, C3, C4 এবং C529। এইটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রেনাল বায়োপসিসে অ্যাপিয়ারেন্স অফ হামস, দ্যাট ইজ সাব এপিথেলিয়াল ডিপোজিট। নেক্সট, this is a picture showing polymorphonuclear nuclear infiltration in PSGN. Next, and there is appearance of humps. Next, now what's the management of PSGN? Actually this is supportive. And what about antibiotic and immunosuppressives? Next, actually as this occurs 1 to 2 weeks after infection or 2 to 3 weeks after infection, if there is no evidence of infection, no need to continue antibiotic. But antibiotic may be given if there is source of infection, and there should be restriction of fluid and fruits if there is dyselectrolytemia, and fluid and salt restriction as there is fluid overload. Next, next, next. If there is RPGN like presentation or immunoglobulin load or immune complex load, then plasmapheresis may be used to reduce the immune triggered inflammation in case of RPGN. Next, even there may be requirement of dialysis if needed. Overall, the prognosis is good. The permanent renal failure very uncommon, only 1 to 3%, and only this minimum may
cause may develop CKD, but it may take 20 to 30 years from onset. Complete resolution of hematuria and proteinuria and normalization of hypertension usually occurs within 3 to 6 weeks of onset of nephritis. And as there is hypocomplementemia that also reverts to normal 6 to 12 weeks. If there is any hypocomplementemia persistent beyond 12 weeks, that is 3 months, then this is an area to rethink. It may be other cause than post-streptococcal or post-infectious GN. There's may be other GN like messenger capillary GN and may indicate the necessity of renal biopsy. Next. Now I'm talking an interesting term. I hope everyone in this session, as they are very much brilliant, knows about that. Actually, the term PSGN was used in earlier. Now the term is post-infectious GN. That is PIGN. Now PSGN is replaced with the term PIGN. PSGN actually used to reflect the group streptococci infection, but a newer one includes both staphylococcus and gram-negative bacteria. And usually earlier we thought that PSGN was the disease limited to pediatric age group, but PIGN shows that it also involves the older age group. And PSGN, as it was mostly PSGN was mostly acute inflammation or acute infection, there was recovery more than 95% of the patients. But in case of PIGN, the prognosis is complete recovery in case of 50 to 60% cases. Next. As we are now familiar to a new term, PIGN, that involves along with the PSGN, that subacute bacterial endocarditis and shunt nephritis. Now we are going to talk some about the subacute bacterial endocarditis. Next, please. Endocarditis associated GN is typically a complication of subacute bacterial endocarditis. This occurs in patients who remain untreated for an extended period of time, have negative blood culture, and have right-sided endocarditis. Next, please. Grossly, the kidneys in the subacute bacterial endocarditis have a flea-bitten appearance, as because there is subcapsular hemorrhage. And microscopy on renal biopsy reveals a focal proliferation around focus of necrosis, which is associated with abundant mesangial, subendothelial, and subepithelial immune deposits of immunoglobulin G, M, and C3. Next, please. Grossly, the subacute bacterial endocarditis presents with gross hematuria, microscopic hematuria, pyuria, mild proteinuria, and RPGN with rapid loss of renal function, but this is not so common. Next, please. What is the management? Usually, as this is associated with infection, so eradication of infection is the most important, and it takes 4 to 6 weeks of antibiotic continuation, and prognosis of renal recovery is good, very good. Next, please. This is the immunofluorescence showing the IgA deposition. Now we are going to IgA nephropathy. Next, please. This is the most common GN worldwide, and there is male predominance, and it mostly occurs in 2nd to 3rd decade of age. It is a immune complex mediated GN, and this presents with diffuse mesangial IgA deposits, plus minus, that means associated may or may not be with mesangial hypercellularity. Next, please.
I have uttered the term IgA nephropathy beside the PSGN as because we are sometimes become confused with the presentation with hematuria, an episode of infection, renal failure, hypertension. So we are sometimes faced to difficulties to differentiate between IgA nephropathy and post-streptococcal glomerulonephritis. Actually, post-glomerulonephritis occurs earlier, as I said. It begins weeks following an antecedent streptococcal infection, and it inciting illness is skin or sore throat, skin infection or sore throat. And in case of IgA nephropathy, it is called synpharyngitic GN. That is, it begins 1 to 2 days with the onset of upper respiratory tract infection, and inciting illness may be an upper respiratory tract infection, urinary tract infection, gastroenteritis. And what occurs to complement system? In case of post-streptococcal glomerulonephritis, as I have said, that this is an immune complex mediated disease, so there is reduction of complement. But in case of IgA nephropathy, as there is most cases, there is IgA deposition, so there is no change of C3 level usually. Mesangial IgA deposition detected on biopsy studies in case of IgA nephropathy, and there is positive streptozymes test, that is positive azotytarose anti-streptodominase test that confirms the post-streptococcal GN. And in case of IgA nephropathy, there is requirement of AC inhibitor or ARB for control of hypertension. And in PSGN, this hypertension as a result of fluid overload. So to control hypertension, our first choice is furosemide. Rather, we try to avoid AC or ARB in this case, as because PSGN may be associated with AKI. So we first choose furosemide, which decreases the volume load and control hypertension. Next. This is already also told. Actually, recent upper RTI and hematuria is common phenomena, and there is the other difference. Next, please. There are some disease where we find IgA deposition in biopsy, that is called the IgA associated disease, as chronic liver disease, Crohn's disease, gastrointestinal adenocarcinoma, chronic obstructive bronchiectasis, idiopathic interstitial pneumonia, dermatitis herpetiformis, mycosis fungoides, leprosy, ankylosing spondylitis. Next, please. There is most common presentation of IgA nephropathy, actually mainly two. One may be asymptomatic microscopic hematuria, which is mostly seen in adults. And another variant is recurrent episodes of macroscopic hematuria. This is macroscopic hematuria during and immediately following an upper respiratory tract infection, which mostly occurs in children, and this may be named as Henoch-Schulin purpura. Rarely it presents with acute renal failure and rapidly progressing clinical picture, that is RPGN. Next, please. Regarding treatment of IgA nephropathy, studies support AC inhibitors for control of proteinuria. But if there is presentation as RPGN, patients typically receive steroids, cytotoxic agents, and plasmapheresis. Next. I think everyone here is familiar with this lovely face. Yes, she is Selena Gomez, a celebrity. And here are
Next, please. Here are some other celebrities with lupus. Next, please. Yes, lupus nephritis is not uncommon. This is a very common and serious complication of systemic lupus erythematosus. And this is most severe in African and American population, and there is female adolescence preponderance. We know this is 9:1 ratio, female and male. In case of SLE and in case of lupus nephritis, also there is female predisposed. 60% of adults and 80% of children develop renal abnormalities at some point of their course of disease. And 30 to 40% of patients will have clinical manifestation of renal disease at the time of diagnosis. Next, please. Lupus nephritis results from the deposition of circulating immune complex, which activate the complement cascade, leads to complement-mediated damage, leukocyte infiltration, activation of coagulant factors, and release of various cytokines, and causes an extensive damage. Next, please. The mechanism more or less the same. The most common clinical sign of renal disease is as acute glomerulonephritis, proteinuria, hematuria, hypertension, but these are of varying degree in case of lupus nephritis. And active urine sediment with red blood cell cast can also be present. Next, please. Lupus nephritis diagnosis is mostly with hypocomplementemia in blood, which is common in patients with acute lupus nephritis, 70 to 90% case, and declining complement level, that is low C3C level, may herald a flare. And in renal biopsy is the only reliable method, though now আমরা এখন আগে যেটা বলতাম যে 500 মিলিগ্রাম পার ডে প্রোটিন যদি ইকুয়াল অর মোর দেন 500 মিলিগ্রাম পার ডে প্রোটিনিউরিয়া যদি হয় লুপাস নেফ্রাইটিস, that is an diagnostic component. And now also we say that in urine dipstick test, if it is 2+ with normal specific gravity, and if it is 1+ with low specific gravity, and if there is RBC and RBC cast, it may be also diagnostic. But the reliable method of identifying the morphological variants of lupus nephritis is renal biopsy. Next, please. Patients with crescent on biopsy may have a rapidly progressive decline in renal function. Without treatment, the aggressive lesion has the worst renal prognosis. Next, please. This is a crescent in RPGN-like presentation of lupus nephritis. Next, please. Actually, SLE patient covers a wide range of presentation. These may be both nephrotic and nephritic. In nephrotic, as we have early discussed, there is increased BP, hematuria, and due to nephritic, there may be hematuria, and due to nephrotic presentation, there may be proteinuria. These may be also mild to moderate or heavy proteinuria. And if there is severe proteinuria, we should keep podocytopathy in our mind. And immunofluorescence shows granular subendothelial immune complex deposition. Light microscopy as PSGN or acute glomerulonephritis, neutrophilic infiltration, hyaline thrombi, and lumen of capillaries, which cause wild looping of capillaries. And there is electron microscopy subendothelial immune complex deposition and thickening of capillary wall. Next, please.
this is the classification of lupus nephritis. We all know that, and যেহেতু অনেকগুলো ক্লাস হয়েছে লুপাস নেফ্রাইটিসের উপরে আমাদের অনেক বড় বড় স্যাররা নিয়েছেন, এই জন্য আমি এটাতে বেশি কিছু বলছি না। জাস্ট আই এম শোয়িং দ্য ক্লাসিফিকেশন: মিনিমাল মেসেঞ্জিয়াল প্রলিফারেশন, ফোকাল নেফ্রাইটিস, এবং এখানে প্রত্যেকটাতে এটা ফোকাল হতে পারে, আবার ডিফিউজ হতে পারে, অ্যাকিউট হতে পারে, আবার ক্রনিসিটি ইন্ডেক্সও থাকতে পারে। নেক্সট প্লিজ। ক্লাস 5 হচ্ছে মেমব্রেনাস নেফ্রাইটিস, ক্লাস 6 স্ক্লেরোটিক নেফ্রাইটিস। আমরা সাধারণত ক্লাস 3 এবং অনওয়ার্ড 3, 4 +-5 কে প্রলিফারেটিভ জিএন বলে থাকি। এবং স্ক্লেরোটিক নেফ্রাইটিস হচ্ছে গ্লোবাল স্ক্লেরোসিস যখন হয়ে যায়, that is with poor prognosis, that is already turning to CKD. Next please. লুপাস নেফ্রাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে বলতে গেলে 1 এবং 2 অ্যাকচুয়ালি যদি এক্সট্রা রেনাল ম্যানিফেস্টেশনের স্টেরয়েডের রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে আমরা শুধুমাত্র প্রোটিনিউরিয়ার জন্য এসি ইনহিবিটর বা এআরবি ইউজ করব। কিন্তু ক্লাস 3, 4, 5 এর ক্ষেত্রে আমাদেরকে অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট দিতে হবে। এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হবে স্টেরয়েডের সাথে সাথে ইমিউনোসাপ্রেসেন্ট, এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হিসেবে মানে আমরা দুটো ভাগে ট্রিটমেন্ট দিয়ে থাকি, একটা হচ্ছে ইনিশিয়াল ফেজ আর একটা হচ্ছে মেইনটেনেন্স ফেজ। এই ব্যাপারে আমাদের চয়েস থাকে দু ধরনের, একটা হচ্ছে সাইক্লোফসফামাইড, এটা আবার আমরা দুটো শিডিউলে দেই, একটা হচ্ছে মান্থলি, একটা হচ্ছে ইউরোলুপাস, আর একটা হচ্ছে এনআইএইচ প্রোটোকল, আর একটা হচ্ছে মাইক্রোফেনোলেট মোফেটিল। হ্যালো, আপনি বলেন। হ্যাঁ, শোনাচ্ছি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমরা ক্লাস 3, 4, 5 এটা হচ্ছে প্রলিফারেটিভ জিএন। এক্ষেত্রে আমরা ইনিশিয়াল থেরাপি এবং পরবর্তীতে মেইনটেনেন্স থেরাপি দেই। আগের সাথে এখনকার প্রোটোকল একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ বলা যায় আসলে। আগে যেমন আমরা শুরুতে ইনিশিয়াল শুধু দুটো চয়েস করতাম, একটা হচ্ছে সাইক্লোফসফামাইড আর একটা হচ্ছে মাইক্রোফেনোলেট মোফেটিল বা এমপিএম। এই ক্ষেত্রে এখন আরো দুটো নতুন চয়েস এসছে, একটা হচ্ছে শুরুতে রিটুক্সিমেব যেগুলো সিভিয়ার কেস তাদের জন্য, এবং আরেকটা চয়েস হচ্ছে মাল্টি টার্গেট থেরাপি। এটাও অবশ্যই স্পেশাল কিছু কেসের জন্য, স্পেশাল গ্রুপের জন্য। আমরা এটা ডিটেলসে যাচ্ছি না, যদি পরবর্তীতে আলোচনার প্রয়োজনে দরকার হয় আমরা সেখানে যাব। তবে এখানে যেটা একটা ম্যাসিভ চেঞ্জ মনে হয়েছে আমার, সেটা হচ্ছে আগে আমরা স্টেরয়েড অনেক বেশি ডোজে দিতাম, যেটা এখন মাইল্ড মডারেট সিভিয়ার প্রোটিন করে মাইল্ড মডারেট সিভিয়ার ডোজে দেওয়া হয়েছে, মানে লো ডোজে দেওয়া হচ্ছে, এবং এটাকে এনকারেজ করা হচ্ছে স্টেরয়েডের ক্ষেত্রে। এবং স্টেরয়েড আগে যেমন আমরা লাইফ লং দিতাম, এখন আর সেটা বলছে না, এখন বলছে স্টেরয়েড হচ্ছে আমরা যখন পেশেন্ট আমরা অ্যাজ আর্লি এজ পসিবল পেশেন্ট রেমিশনে যেতে থাকলে একটা লোয়ার অ্যাডজাস্টেড ডোজে নিয়ে আসবো, এবং এই ডোজটা কন্টিনিউ করব আমরা যদি ডিজিজ কমপ্লিট রেমিশনে মেইনটেইন করে 1 বছর, তাহলে মোর দেন অর ইকুয়াল টু 1 ইয়ার আমরা ইউজ করব স্টেরয়েড, এরপর বন্ধ করে দেব। আর মেইনটেনেন্স অফ ইমিউনোসাপ্রেসিভের ক্ষেত্রে আগেও যেটা আসলে খুব ক্লিন কাট বলা ছিল না, কিছু কিছু রেফারেন্স ছিল ফর 5 ইয়ার্স, এখন বলছে যে এটা আমরা 3 বছর, মানে নট লেস দেন 3 ইয়ার্স আমরা কন্টিনিউ করবো আফটার মেইনটেইনড কমপ্লিট রেমিশন অফ লুপাস নেফ্রাইটিস। নেক্সট, এবার অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ সম্পর্কে একটু কথাবার্তা। এখানে হচ্ছে কি হয়, এখানে একটা অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডি তৈরি হয় which is directed against alpha 3 chain of type 4 collagen.
এই কোলাজেন থাকে হচ্ছে গ্লোমেরুলাসে এবং লাংসে। যদি শুধুমাত্র গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে এই অটো অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে আমরা যে ডিজিজটা পাই সেটা হচ্ছে এনটিজিবিএম ডিজিজ। এই ডিজিজ প্রেজেন্ট করে শুধুমাত্র হেমাচুরিয়া নিয়ে, এবং আরপিজিএন লাইক প্রেজেন্টেশন তার থাকতে পারে। কিন্তু যদি এই অটো অ্যান্টিবডি আমরা দুই জায়গাতেই পাই, দ্যাট ইজ ইন লাং এন্ড গ্লোমেরুলাস, that is called Goodpasture syndrome, which presents with both lung hemorrhage and GN, that is hematuria. And this is also one of the pulmonary syndrome. Next, please. Goodpasture syndrome appears in two ways of group. In young men in their late 20s and men and women in their 60s to 70s. Disease in the younger age group is usually explosive. Usually presents with hemoptysis, maybe massive hemoptysis, sudden fall in hemoglobin, along with fever, dyspnea, and hematuria for GN. Next. For diagnosis, again renal biopsy to confirm the diagnosis and to assess the prognosis. Typically show focal or segmental necrosis that later with aggressive destruction of the capillaries by cellular proliferation leads to crescent formation in Bowman's space. That is, we should keep in mind that is renal biopsy is must, and there may be necrosis which may be focal or segmental, aggressive destruction, activation of cellular damage, and crescent formation. Next, please. Next. There is presence of anti-GBM antibodies, and complement is recognized in immunofluorescence staining. There is linear immunofluorescence staining for immunoglobulin G. এখানে একটা জিনিস আমরা একটু নোট করব, সেটা হচ্ছে আমরা এনটিজিবিএম ডিজিজে পাবো হচ্ছে আইজিজি অ্যান্টিবডি মোস্টলি, এবং আমরা জানি যে দুই ধরনের ডিপোজিশন হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার ডিপোজিশন আর একটা হচ্ছে গ্র্যানুলার ডিপোজিশন। লিনিয়ার ডিপোজিশন মানে হচ্ছে মেমব্রেনে আছে অ্যান্টিজেন, তার এগেনস্টে এসে অ্যান্টিবডিটা যখন লেগে যাবে তখন সেটা হচ্ছে লিনিয়ার স্টেইনিংটা তৈরি করবে, যেটা এনটিজিবিএম ডিজিজের ক্ষেত্রে হয়। কিন্তু আমরা যেখানে আগে যে ডিজিজগুলো বলে আসছি, যেমন প্রিভিয়াসলি পিএসডিএন যেটা বললাম, কিংবা লুপাস নেফ্রাইটিস যেটা বললাম, সেখানে কিন্তু আমাদের ইমিউনোফ্লুরেন্সের ডিপোজিশন ছিল গ্র্যানুলার, কারণ এটা ছিল ইমিউন কমপ্লেক্স। ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন গ্র্যানুলার, এবং এটা সাব এপিথেলিয়াল হতে পারে, সাব এন্ডোথেলিয়াল হতে পারে, এবং ইন্টারমেমব্রেনাসও হতে পারে, যেটা আমরা একটু পরে আবার পাবো। নেক্সট প্লিজ। প্রগনোসিস ভালো না এনটিজিবিএম ডিজিজের ক্ষেত্রে। কাদের ভালো না? যাদের মোর দেন 50% ক্রিসেন্ট পাওয়া যায় with advanced fibrosis, serum creatinine at presentation more than 5 or 6 milligram per deciliter, oliguria present, and those patients who needs acute dialysis. Next, please. Management. Yes, as there is load of autoantibody, plasmapheresis have a vital role, and this may be life-saving in case of lung hemorrhage especially. And there may be need of 8 to 10 treatments of plasmapheresis along with prednisolone and cyclophosphamide in the first 2 weeks. And there is also a schedule for immunosuppressive, which is I'm not going to discuss. Next, please. Now, ANCA vessel vasculitis. These are actually small vessel vasculitis, which involves arterioles, capillaries, and venules, rarely small arteries, and GN who have serum ANCA positivity. These antibodies are 2 types. Actually, this is against antiproteinase 3 and anti-myeloperoxidase. Next, please. The GPA, that is vaginous granulomatous or
granulomatosis polyangiitis, the newer term, macroscopic polyangiitis, and EGPA, that is eosinophilic granulomatous polyangiitis, which was earlier called Sharp-Strauss syndrome, are involved vasculitis. And this causes possible glomerulonephritis, as there is no immune complex deposition. With few immune complex deposition may be there, but usually there is complex. Next. Induction therapy usually includes some combination of plasmapheresis, methylprednisolone, and cyclophosphamide as NTGBM disease. And when steroids are tapered soon after acute inflammation subsides, and patients are maintained on cyclophosphamide or azathioprine as per schedule to minimize the risk of relapse. Next, please. Yes, this is present. Next, please. MPGN, now the point. Now we are going to discuss about MPGN, that is membranoproliferative glomerulonephritis. এটার আরেকটা নাম হচ্ছে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিংবা এটাকে গ্লোমেরুলোনেফ্রাইটিসও বলা হয়ে থাকে। এটা একটা ইমিউন মেডিয়েটেড গ্লোমেরুলোনেফ্রাইটিস which is characterized by thickening of glomerular basement membrane. ওই যে আমরা আগেই বলেছি মেমব্রেনো প্রলিফারেটিভ, তার মানে প্রলিফারেশন হচ্ছে মেমব্রেনে, এবং যার দরুন মেমব্রেনটা হয়ে যাবে থিক, তাহলে এটা মোস্ট ক্যারেক্টারিস্টিক পয়েন্ট হচ্ছে দ্যাট ইজ থিকেনিং অফ জিবিএম। এবং যেহেতু প্রলিফারেটিভ, সো মেসেঞ্জার প্রলিফারেশন হবে, এবং 70% অফ পেশেন্টস হাইপোকমপ্লিমেন্টেমিয়া থাকবে, কারণ এটা একটা ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ। নেক্সট প্লিজ। এটার আবার দুটো ধরনের ক্লাসিফিকেশন আছে। ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন যেটা আগে বলা হতো এমপিজিএন টাইপ 1, 2 এবং 3। 1 যেটা হচ্ছে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিশন, 2 হচ্ছে ডেন্স ডিপোজিট ইন ল্যামিনা ডেন্সা এন্ড জিবিএম, এন্ড 3 হচ্ছে 1 এর মতোই, বাট 1 হচ্ছে সাব এন্ডোথেলিয়াল অনলি, বাট ইন কেস অফ 3 there is sub endothelial and sub epithelial deposits. Next please. এটা অ্যাকচুয়ালি হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন। এখানে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে একটা ক্যাপিলারি লুমেন, এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন এবং পরোসাইটের এপিথেলিয়াম। এখানে যেটা হচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে এখানে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিশন হচ্ছে। কি ডিপোজিশন হচ্ছে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। আমরা ইমিউনোফ্লুরেসেন্স করলে দেখব যে গ্র্যানুলার ডিপোজিশন পাচ্ছি, যেহেতু ইমিউন কমপ্লেক্স, এবং সে করবে কি যে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে দিবে, দ্যাটস হাইপোকমপ্লিমেন্টেমিয়া আমরা পাবো। এবং এটা স্প্লিটিং অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন করবে, যার জন্য একটা ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স আসবে ডিউ টু মেসেঞ্জিয়াল ইনগ্রোথ। যেহেতু বললাম প্রলিফারেটিভ, সো মেসেঞ্জিয়াল প্রলিফারেশন হয়ে ও ইনগ্রোথ করবে এবং সেখানে একটা ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স তৈরি হবে। টাইপ 1 যেটা, এটা ইউজুয়ালি দেখা যায় যে ইনফেকশন অ্যাসোসিয়েটেড হয়। এটা কিন্তু নেফ্রোটিক এবং নেফ্রাইটিক দু ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। এবার টাইপ 2 তে যাই, এখানে কি হয়? এখানে কিন্তু ইমিউনোগ্লোবিলিন ডিপোজিশন থাকে না। তাহলে কি থাকে? এখানে ইন্টারমেমব্রেনাস ডিপোজিশন থাকে, যেটা হচ্ছে ডেন্স ডিপোজিট ডিজিজ আমরা বলি। এখানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড, এখানে C3 নেফ্রাইটিক ফ্যাক্টর থাকে, এবং এখানে এই যে ইন্টারমেমব্রেনাস যে ডিপোজিশন গুলো সেটা স্প্লিট অফ জিবিএম করে, যার ধরুন একটা ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স এখানেও তৈরি হয়। এখানে C3 নেফ্রাইটিক ফ্যাক্টরের জন্য সে ডিগ্রেডেশন অফ C3 কনভার্টেজ কে ইনহিবিট করে, যার ধরুন C3 কনভার্টেজ ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে যায়, এবং আমাদের ওদিকে কমপ্লিমেন্ট সিরামে কমে যায়। এটাও নেফ্রোটিক এবং নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, এবং যার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে hypertension and hematuria. These may ultimately lead to chronic kidney disease in some portion. Next, please. এটা হচ্ছে যেটা আমি বলে আসলাম যে দুটো প্রাইমারি মেকানিজম, একটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, আর একটা হচ্ছে ডিসরেগুলেশন অ্যান্ড পারসিস্টেন্ট
activation of alternate pathway, that is, which is complement mediated. Next, please. এবার হচ্ছে নোভেল ক্লাসিফিকেশন বা নিউয়ার ক্লাসিফিকেশন অফ এমপিজিএন। এখানে এরা বলছে এটা অ্যাকচুয়ালি ইমিউনোফ্লুরেসেন্স ফাইন্ডিং এর উপর ডিপেন্ড করে ভাগটা করা হয়েছে। এখানে তিনটা ভাগে ভাগ করেছে এরা। একটা হচ্ছে ইমিউন মেডিয়েটেড এমপিজিএন, আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড এমপিজিএন, আর একটা হচ্ছে যেটাতে কোনো ইমিউনোগ্লোবুলিন বা কোনো কমপ্লিমেন্ট ডিপোজিশন থাকবে না। প্রথমটা যেটা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, এটা অ্যাকচুয়ালি কাদেরকে কভার করে? আমরা একটু আগে যে দেখে আসলাম যে এমপিজিএন ট্যাপ 1 যেটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড এন্ড ইনফেকশন রিলেটেড, তারা হচ্ছে এখানে ইনভলভ, এবং এমপিজিএন ট্যাপ 3টাও এখানে ইনভলভ, যেহেতু এখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়। এটার সাথে কিছু কমপ্লিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, প্লাস মাইনাস C3 or C1q। এখানে যেটা হয় সাব এন্ডোথেলিয়াল এবং মেসেঞ্জিয়াল ডিপোজিশন হয় এমপিজিএন টাইপ 1 এর ক্ষেত্রে, যেটা আমরা আগে দেখেছি। আর টাইপ 3 যদি হয় তাহলে সাব এন্ডোথেলিয়াল অর প্লাস মাইনাস সাব এপিথেলিয়াল অর ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিট হতে পারে। তাহলে কথা দাঁড়ালো আমরা প্রথমটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, যেটা সেখানের মধ্যে হচ্ছে আমরা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে সাথে C3 আমরা পাবো বা নাও পেতে পারি। কিন্তু সেকেন্ড ক্যাটাগরি যেটা, সেটা শুধুমাত্র কমপ্লিমেন্ট মেডিয়েটেড, শুধুমাত্র কমপ্লিমেন্ট ডিপোজিশন আমরা পাবো। এখানে আবার দু ধরনের হতে পারে, একটা C3 ডিজিজ আর একটা হচ্ছে C4 ডিজিজ। এটা আবার C3 ডেন্স ডিপোজিট ডিজিজ এবং C3 গ্লোমেরুলোপ্যাথিতে ভাগ করা যায়, এবং C4 ডেন্স ডিপোজিট ডিজিজ এবং C4 গ্লোমেরুলোনেফ্রাইটিসে ভাগ করা যায়। আর থার্ড ওয়ান যে ভ্যারাইটি, যেখানে কোনো ইমিউনোগ্লোবুলিন বা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন বা কমপ্লিমেন্ট ডিপোজিশন থাকবে না, তারা কারা? তারা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যেগুলো আছে, বা থ্রোম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি, পয়েম সিনড্রোম, সিকেল সেল অ্যানিমিয়া, রেডিয়েশন নেফ্রাইটিস, এগুলো হচ্ছে এই গ্রুপের মধ্যে থাকবে। নেক্সট প্লিজ। তাহলে ওই যে বললাম যে 1 2 3 সাধারণত দেখা যায় যে 1 যেটা এবং 3 যেটা, এগুলো হচ্ছে সেকেন্ডারি, মানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। তার মানে এর হচ্ছে সেকেন্ডারি টু আদার কজ, মোস্টলি ইনফেকশন, হেপাটাইটিস সি বা বি, ভিসারাল অ্যাবসেস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, শান্ট নেফ্রাইটিস, যেগুলো আমরা আগে বলে এসেছি যে ওরা অ্যাকিউট জিএন করছিল। তার মানে আমরা দেখলাম যে শুধুমাত্র পোস্ট স্ট্রেপ্টোকক্কাল না করে এরা একই সাথে এমপিজিএনও করতে পারে, ম্যালেরিয়া, ল্যাপ্রোসিস, সিস্টোসোমা, মাইকোপ্লাজমা, এসব। এর সাথে আছে কানেক্টিভ টিস্যু ডিজিজগুলি বা অটোইমিউন ডিসঅর্ডারগুলি, যেমন এসএলই, শগরেন ডিজিজ, সার্কোইডোসিস, ক্রায়োগ্লোবুলিনেমিয়া উইথ অর উইদাউট হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। আরেকটা ভ্যারাইটি হচ্ছে মনোক্লোনাল গ্যামোপ্যাথি এবং ম্যালিগনেন্সি গুলো। নেক্সট প্লিজ। ক্লিনিক্যালি কিভাবে প্রেজেন্ট করতে পারে? এমপিজিএন খুব ওয়াইড ভ্যারাইটি অফ প্রেজেন্টেশন। এটা যদি প্রলিফারেটিভ লেশন হয় তাহলে আর্লিয়ার যদি হয়, মাইল্ড যদি হয় তাহলে এটা নেফ্রেটিক ফেনোটাইপের হবে। যদি এটা ক্রিসেন্টিক লেশন নিয়ে প্রেজেন্ট করে তাহলে এটা আরপিজিএল লাইক হবে। অ্যাডভান্স যদি হয়ে যায় তাহলে কিডনি বায়োপসি শোস বোথ রিপেয়ার এন্ড স্ক্লেরোসিস। এটা সাধারণত নেফ্রোটিক ফেনোটাইপের হয়ে থাকে। ক্লাসিক্যাল এমপিজিএন বোথ নেফ্রাইটো নেফ্রোটিক ফেনোটাইপের হয়, এবং আমরা ম্যাক্সিমাম এমপিজিএন পাই নেফ্রাইটো নেফ্রোটিক ফেনোটাইপ। আমরা যখন কিছু পেশেন্ট ইনফেকশন নিয়ে আসে, আমরা ক্লিনিক্যালি মনে করি যে তার একটা ইনফেকশন হিস্ট্রি আছে, এটা 1 to 2 উইকস এর মধ্যে, কিন্তু আমরা দেখলাম যে ওদের হেমাচুরিয়া আছে, একটু রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, এর সাথে প্রোটিনিউরিয়া আছে, এবং প্রোটিনিউরিয়া যদি দেখি যে বেশি, তখন দেখা যায় যে এগুলো বায়োপসিতে দেখা যাচ্ছে যে এগুলো আসছে এমপিজিএন, যদিও এদেরও C3 C4 কম ছিল। আর্লিয়ার আমরা হয়তো মনে করছিলাম যে দিস মে বি কেস অফ সিম্পল PSGN with good recovery. Thank you. Next, please. This is primary MPGN. I have not earlier mentioned that type 1, type 2, that is dense deposit disease. This may present with partial lipodystrophy and retinal abnormality, and there is association of C3 nephritic factor. Next, please.
এটা আমি বলে ফেলেছি যে ট্যাপ 3টা হচ্ছে আসলে 1 এর মতোই, কিন্তু এখানে সাবএন্ডোথেলিয়াল এবং সাবএপিথেলিয়াল বোথ ডিপোজিশন থাকতে পারে এবং ডেন্স ডিস থাকতে পারে। যে এখানে দেখাচ্ছে সাবএন্ডোথেলিয়াল এবং সাবএপিথেলিয়াল দুটো ডিপোজিশনে আছে। নেক্সট প্লিজ। এগুলো সাধারণত ইডিওপ্যাথিকই হয়ে থাকে। সিটি জিয়ান ইন লাইট মাইক্রোস্কোপি এবং ইমিউনোফ্লুওরেসেন্সে দেখা যাচ্ছে। নেক্সট প্লিজ। মেসেঞ্জার প্রলিফারেটিভ ডিজিজ অর্থাৎ এই চেঞ্জগুলো আমরা অন্য কিছু জিএন এর সাথেও পেতে পারি, যেমন আইজিএন নেফ্রোপ্যাথি মে প্রেজেন্ট অ্যাজ মেসেঞ্জার প্রলিফারেটিভ ডিজিজ। এটা মে বি অ্যাসোসিয়েটেড উইথ প্লাজমোডিয়াম falciparum malaria, resolving post-infectious GN lupus nephritis. Next, please. এটা ট্রিটমেন্টের ব্যাপারে একটা ভ্যারাইটিস অফ থটস। সেটা হচ্ছে মোস্টলি বলা হয় যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম ইনহিবিটর, দ্যাট ইজ RAS ইনহিবিশন ইজ দ্য মেইন ট্রিটমেন্ট। এবং ক্যাটাগরি করে আমরা স্টেরয়েড এবং সাইটোটক্সিক এজেন্ট চুজ করি পেশেন্টগুলোকে অ্যাকর্ডিং টু প্রোটোকল। নেক্সট। Thank you very much. Let us save our kidney and protect our kidney from NHGN. Thank you very much. Thank you, Dr. Marina, ma'am. Hello everyone, I'm Dr. Pritam from BD Physicians. Marina ma'am কে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এত কম্প্রিহেন্সিভ একটি প্রেজেন্টেশনের জন্য। মনে হয় যে আজকের টপিকের নিয়ে খুব বেশি কোশ্চেন থাকার কথা না, তবুও হচ্ছে প্রথমেই সবার কোশ্চেন গুলো নেওয়ার আগে আমরা একটু ডক্টর প্রফেসর প্রদীপ স্যারের কাছে যেতে যাচ্ছি। আজকের প্রেজেন্টেশন নিয়ে স্যারের ওপিনিয়নটা শুনতে চাচ্ছি। স্যার, প্রদীপ স্যার শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, কাইন্ডলি স্যার। জি স্যার। Thank you, Dr. Marina, for I should say the more elaborate, extensive presentation of GN, particularly acute glomerulonephritis, acute nephritic presentation. Actually, the glomerular diseases involve half of the textbook of nephrology. So the presentation is really difficult to touch everything of glomerulonephritis. Yet she tried to present every case, every typical presentation of different etiology, different pathogenesis. Usually it is a really a very beautiful presentation for the, and it should be, I say that the BD physician should prepare a book with this presentation. It is very much required for the postgraduate students, not only the students who are concerned with the nephrology, but also non-nephrologist consultants. Yet the presentation was so much extensive. I should, it is very easy or to say something regarding the glomerulonephritis. It is very difficult. So I ask questions from the audience, and if we try to answer these questions, I think that the topic will be more clear. Thank you, sir. প্রথম প্রশ্নটা আমি মেরিনা ম্যামের কাছে প্রথমে নিতে যাচ্ছি, এরপরে যদি কোনো সাপ্লিমেন্টেশনের দরকার হয় আমি নিশ্চয়ই প্রদীপ স্যার সেটা করবেন। ম্যাম, সবচেয়ে কমন কোশ্চেন এখানে যেটা দেখতে পাচ্ছি যে উপজেলা হেলথ কমপ্লেক্সে যখন হচ্ছে কোনো এক পেশেন্টের আমরা গ্লোমেরুলার ডিজিজ সাসপেক্ট করি, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে? কারণ সেক্ষেত্রে তো আমাদের রিসোর্স হচ্ছে লিমিটেড, আমরা তো তখনই কখন রিনাল বায়োপসি বা ওরকম ইনভেসিভ ইনভেস্টিগেশনের কথা চিন্তা করবো না। সেক্ষেত্রে মিনিমাল ইনভেস্টিগেশন এবং রিসোর্সের মাধ্যমে কিভাবে এই ধরনের পেশেন্টকে ম্যানেজ করা পসিবল? মেরি ম্যাম প্রথমে যদি একটু বলবেন, তারপরে প্রয়োজন হলে প্রদীপ স্যার কাইন্ডলি সাপ্লিমেন্ট করবেন। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন, এবং এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আজকে প্রেজেন্টেশনের,
যে আমরা যখন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে আসবে, সেটা যেখানেই হোক, এটার ইয়েটা আসলে ক্লিনিক্যাল মানে পেশেন্ট প্রথমে বলবে তার একটা হিস্ট্রি অফ ইনফেকশন। একটা হিস্ট্রি অফ ইনফেকশন যখন আমি পেয়ে যাব, যদি এটা 2 সপ্তাহ বা ওই যেটা বললাম যে মানে সোর থ্রোটের ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ, স্কিন ইনফেকশনের সাথে ইউজুয়ালি 3 to 4 উইকস, তাহলে তো খুবই ভালো। তাহলে আমরা বুঝে গেলাম যেটা হয়তো পোস্ট স্ট্রেপ্টোকক্কালই হচ্ছে। এবং পেশেন্ট যখন আসবে আমাকে বলবে যে তার সোয়েলিং, ইউজুয়ালি পেশেন্টের সোয়েলিং যখন হয় তখনই ওদের হেডেকটা শুরু হয়। তাহলে যখন সোয়েলিং নিয়ে আসবে তখন আমাকে জানতে হবে যে তার অলিগিউরিয়া ছিল কিনা, তার হেমাচুরিয়া তো সে বলতে পারবে না, তাকে জিজ্ঞেস করতে হবে তার যে হাই কালার ইউরিন ছিল কিনা, লাল ইউরিন ছিল কিনা, এবং অলিগিউরিয়া ছিল কিনা। তাহলে আমি কয়েকটা জিনিস পেয়ে গেলাম। একটা হচ্ছে প্রিসিডিং ইনফেকশন, এর সাথে হচ্ছে অলিগিউরিয়া, এর সাথে হচ্ছে জেনারেলাইজড ইডিমা, হেমাচুরিয়া। এবং এরপরে আমি যখন তার ব্লাড প্রেশারটা মাপবো, তখন আমি যদি পাই তার হাইপারটেনশন, তাহলে আমার কিন্তু মোটামুটি ডায়াগনোসিস হয়ে গেল যে এটা একটা কেস হতে পারে পোস্ট ইনফেকশাস বা পেরি ইনফেকশাস কিংবা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএন। এখন যদি আমি ইনভেস্টিগেশন সাপোর্ট আমার নাই, বা আসলে পেরিফেরি না, শহরেই অনেক মানে সেন্ট্রালি দেখা যায় যে অনেক ল্যাবের প্রোটিনিউরিয়ার অ্যামাউন্ট নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই প্র্যাকটিসের সময়। তো আমি সোজা একটা টিপস বলি, আমি এটা বেড সাইড ইউরিন করি। আমি বেড সাইড ইউরিন করে দেখি এটা মানে সিভিয়ারিটিটা কিরকম। যদি আমি দেখি যেটা ম্যাসিভ প্রোটিনের 3+ or 4+, তাহলে আমাকে একটু মাথায় রাখতে হবে যেটা সিম্পলি পোস্ট ইনফেকশাস অথবা পিএসজিএন না হয়ে এটা এমপিজিএন হতে পারে। তবে আবার ওই যে স্যার প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলেন, যে ইউজুয়ালি দেখা যায় যেগুলো বাচ্চাদের হয়, যদি বাচ্চাদের হয় লো এজ গ্রুপে, তাহলে ধরে নিব যে এটা হচ্ছে পোস্ট ইনফেকশাস জিএন। কিন্তু যদি অ্যাডাল্ট এজ গ্রুপে হয়, তাহলে আমি পোস্ট ইনফেকশাসের সাথে মাথায় রাখবো যেটা এমপিজিএন বা আদার জিএন হতে পারে। এই ক্ষেত্রে আমি একটু ল্যাব সাপোর্ট নিতে পারি, আমি একটু এএসও টাইটার করে দেখতে পারি, আমি একটু কমপ্লিমেন্ট লেভেল করে দেখতে পারি, যদিও পেরিফেরিতে সম্ভবত কমপ্লিমেন্ট লেভেল দেখা হয় না। আর সবচেয়ে বড় কথা, এই পেশেন্ট গুলো আমরা ফলো আপ করলেই আসলে বুঝতে পারবো 2 সপ্তাহের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আর এর মধ্যে তো আমাদের সময় হাতে থাকছেই রেফার করার জন্য। আমার মনে হয় স্যার আর একটু সুন্দর করে যদি কনক্লুড করেন। থ্যাংক ইউ ম্যাম। প্রশ্নটা ছিল যে মানে প্রশ্নটা কি ছিল যে স্যার, Peripheral- উপজেলা হেলথ কমপ্লেক্স বা পেরিফেরাল লেভেলে গ্লোমেরুলার ডিজিজের ম্যানেজমেন্ট লিমিটেড রিসোর্সে কিভাবে করা যেতে পারে? আর প্রদীপ স্যার, আপনার কাছে স্যার এখান থেকে একটু সাপ্লিমেন্টেশন চাচ্ছি, তার সাথে ডক্টর বীরেন্দ্র স্যার, উনি আমাদের খুব নিয়মিত প্যানেলিস্ট ফিজিশিয়ানসের, স্যার একটি প্রশ্ন করেছেন, যদিও এটা এক্স্যাক্টলি গ্লোমেরুলার ডিজিজের সাথে রিলেটেড না, তবু আমি প্রশ্নটা নিতে যাচ্ছি সবার স্বার্থেই। স্যার হচ্ছে জানতে চেয়েছেন যে স্যার এনসেইডস এবং নেফ্রোপ্যাথির রিলেশনটা কি একটু নাটশেলে হচ্ছে স্যার যদি বলতেন। এটা স্যারের স্পেশাল রিকোয়েস্টই আসলে প্রশ্নটা নেয়া। তো স্যার আপনার কাছে তাহলে দুটো প্রশ্ন, প্রথমে পেরিফেরাল সেটিংসে আমাদের গ্লোমেরুলার ডিজিজের ম্যানেজমেন্টে যদি আপনি স্যার কিছু সাপ্লিমেন্ট করতে চান, এবং হচ্ছে এনসেইড এবং নেফ্রোপ্যাথি যে রিলেশনটা সেটা যদি স্যার একটু বলবেন। আমি সহজ ভাষায় বলি, এই রোগী যখন আসবে, রোগীর কিছু কমপ্লেইন থাকে, তো রোগীকে জিজ্ঞেস করতে হবে যে কিছু প্রশ্ন করলেই কিন্তু তার গ্লোমেরুলার ডিজিজ আছে কিনা বোঝা যায়। একটা হলো ওই যেটা মেরিনা অলরেডি বললো, আমাদের দেশের রোগীরা সাধারণত প্রথমেই কমপ্লেইন করে ফুলার কমপ্লেইনটা, সোয়েলিং। যখন যে কোনো সোয়েলিং এর পেশেন্ট যদি আসে, তো আমরা বলি যে সোয়েলিং কি কারণে হয়, কমন কজ গুলো যেগুলো আমরা চিন্তা করি, যে রেনাল ডিজিজ, লিভার ডিজিজ, হার্ট ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, ম্যালনিউট্রিশন, এই 5টা আমরা কমনলি চিন্তা করি। আমরা যখন রোগীটা আসবে, সাথে যদি এগুলোর সাথে অন্য কিছু আছে কিনা বোঝার জন্য আমাকে সাথে সাথে এই যে উপজেলা লেভেলের আমাদের সময় কম, আউটডোর যে রোগীগুলো আসে, একদিন হয়তো 100-150টা রোগী দেখতে হয়। তো আমি বলি 3টে টেস্ট, যে কোনো মানুষ আসলো 3টে টেস্ট করতে হবে। একটা হলো রোগীর ব্লাড প্রেশারটা দেখা, রোগীর ডায়াবেটিসের জন্য একটা সিবিজি করা, এগুলো সময় লাগে না কিন্তু। আর একটা ইউরিনে প্রোটিন দেখা। এই 3টে জিনিস ইট ইজ ভেরি চিপ এবং অ্যাভেলেবেল ফ্রম টেকনাফ থেকে তেতুলিয়া থেকে যে কোনো জায়গায় এটা করা যায়। এই 3টা যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে আমরা বুঝবো যে তার এই ফুলাটা, রোগী যদি ব্লাড প্রেশার থাকে, রোগী যদি ডায়াবেটিস থাকে, সাথে যদি একটু প্রোটিন পায়, তাহলে ধরে নেব যে তার একটা গ্লোমেরুলার ডিজিজ আছে। মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্রেশার, ডায়াবেটিস আর একটা প্রোটিন দেখা, এটা এমন কোনো কাজ না, 5-6 মিনিটের কাজ। উপজেলা হাসপাতালে এগুলো ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু আমরা না জানি বলে হয়তো আমরা এগুলো করি না।
তো এইভাবে করার পরে আমি তারপর দেখবো যে রোগীটার প্রেশার দেখলাম, ডায়াবেটিস দেখলাম। যখন ডায়াবেটিস পাবো, it is very unlikely to present with glomerular nephritic syndrome. এগুলো সাধারণত পেশেন্ট গুলো ক্রনিক পেশেন্ট হয়, এমনি মুখ ফুলা নিয়ে আসছে, দেখবে যে রোগীটা বলতেছে আমার মুখ ফুলে গেছে, এটা হিস্ট্রি দেবে অনেক দিনের। কিন্তু যে রোগীটা শুধু ব্লাড প্রেশার নিয়ে আসবে, সে দুইভাবে প্রেজেন্ট করতে পারে। একটা হলো তার 10-12 বছর ধরে ব্লাড প্রেশার, তার ব্লাড প্রেশারটা হঠাৎ, আমরা বলি যে নেফ্রাইটিক সিনড্রোম মানে হঠাৎ আসে রোগ, হঠাৎ চলে আসছে এটা ব্লাড প্রেশার। তো কমনলি আমরা বলি যে ইট ইজ এ ট্রায়াড অফ দি নেফ্রাইটিক সিনড্রোম। হাইপারটেনশন থাকতে হবে রোগীটার, হেমাচুরিয়া থাকতে হবে, আর একটা হলো অলিগুরিয়া। এই দুইটা থাকলে নেফ্রাইটিক সিনড্রোম পজিটিভ। তো এই তিনটা ডায়াগনোস করতে কঠিন কিছু না। ব্লাড প্রেশার আছে কিনা, একটা ইউরিন রুটিন অ্যানালাইজ করবো, আরবিসি আছে কিনা, আর একটা হলো ইউরিন কমে গেছে কিনা, এটা রোগী বলবেই। তাহলে সোয়েলিং এর সাথে যদি ইউরিন কমে যায়, এটা আমার উপজেলা হাসপাতালে ডায়াগনোস করা খুব কঠিন না। এখন কথা হলো আমি কিভাবে এটা ম্যানেজ করবো। আমরা আসলে এগুলো চিন্তা করি না, চিন্তা করলে কিন্তু ইজিলি আমাদের বইতে যেটা লেখা আছে হাইপার টেনশনের যে স্টেজিং আছে, আমি যদি স্টেজ 1 এর হাইপার টেনশন পাই, তাহলে এই পেশেন্টটাকে আমি চিকিৎসা দেবো, যদিও সোলিং থাকে, একে আমি চিকিৎসা দেবো। কিন্তু যদি আমি দেখি যে স্টেজ 2 হাইপার টেনশন, সাথে পেশেন্টের ডিসনিয়া হচ্ছে, পেশেন্ট বলতেছে তার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আমি এই রোগী চিকিৎসা করবো। পিঠ বাঁচানো দরকার, আমি মার খেয়ে লাভ নাই। সাথে সাথে আই হ্যাভ টু রেফার দি পেশেন্ট টু দি সেকেন্ডারি অর টারশিয়ারি হসপিটাল। আমরা সাথে সাথে যদি পেশেন্টটাকে রেফার করে দিই হয়ে যায়। তাহলে এটা আমরা চিন্তা করি না, আমরা প্রেশার মেপে ওষুধ লিখে দিই। কিন্তু আমার চিন্তা করছি এটা স্টেজ 1 এই মাথায় এই জিনিসটা আমার ওই সময় আনতে হবে যে আমার প্রেশারটা ডায়াস্টোলিক 99 এর নিচে কিনা। আমি যদি দেখি যে 99 এর উপরে এবং পেশেন্টের ডিসনিয়া হচ্ছে, আই উইল নট ট্রিট দিস পেশেন্ট ফর সাময়িক কিছুর জন্য আমি তো অ্যান্টিবায়োটিক দিতে পারি, বাট আই হ্যাভ টু রেফার দি পেশেন্ট টু দি সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। এটাও আমাদের উপজেলা লেভেল। এখন সেকেন্ডারি টারশিয়ারি লেভেলে যদি আসে, তখন আমাকে চিকিৎসা করবে ডিপার, তখন আমাদের মাথার উপর অনেকে থাকে, সিনিয়র থাকে, এই থাকে, সব থাকে, তখন আমার ট্রিটমেন্ট করতে কোনো সমস্যা হয় না। কিন্তু কথা হলো এখানে যখন এইসব পেশেন্ট নেফ্রাইটিক সিনড্রোম, এটা মেরিনা অলরেডি বলছে যে নেফ্রাইটিক সিনড্রোমের কমপ্লিকেশন, এটা আমার চিন্তা করতে হবে। একটা কমপ্লিকেশন কিন্তু এনকেফেলোপ্যাথি। তো পেশেন্টের প্রেশারও আছে, যেটা প্রেশারটা 130 এর বেশি, তার এনকেফেলোপ্যাথি না থাকলেও তার ইম্পেন্ডিং এনকেফেলোপ্যাথি থাকতে পারে। ওই পেশেন্টটাকে আমাকে কিন্তু সাথে সাথে দুইটা ড্রাগ স্টার্ট করে দিয়ে এক্সক্লুডিং দ্য আদার কন্ট্রাইন্ডিকেশন পেশেন্টটাকে পাঠিয়ে দিতে হবে। আর অনেক পেশেন্ট আসে হার্ট ফেলিওর, আমরা সাধারণত নেফ্রাইটিক সিনড্রোমে পুরোরা আসে হার্ট ফেলিওর নিয়ে, বাচ্চারা আসে কিন্তু এনকেফেলোপ্যাথি নিয়ে। তো হার্ট ফেলিওর দেখা যায় আমরা করি নাকি, আমরা রোগী একটা স্টেজে আমরা উপজেলায় বসাই, আমরা স্টেজে গলায় ঝুলাই, কিন্তু রোগীর মুখে আর দেখা হয়। যে আমি পেশেন্টের গ্যালোপ্রিজম আছে কিনা, বেজাল ক্যাপিটেশন আছে কিনা, যদি এটা পাই, যদি পেশেন্ট কোনো কমপ্লেন না করে, তাহলে আমি পেশেন্টটাকে পাঠিয়ে দেবো সেকেন্ড আসে। আর যদি পেশেন্ট কমপ্লেন নাও করে, পাঠাইতে হবে, আমি একটা সাময়িক ট্রিটমেন্ট দেবো। এটাদের জন্য আমি ইজিলি ফুরোসেমাইড ইউজ করতে পারি, বাট উই শুড নট ইউজ দি আদার পটাশিয়াম রিটেইনিং ড্রাগ। আমি এখানে স্পাইরোল্যাকটোন দেবো না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে করি কি, আমরা দেখি এটা ডায়াবেটিক দিবস, এটা যে হাইড্রোক্লোরোথিয়াজেড সহ। হাইড্রোক্লোরোথিয়াজেড কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা যায় না, ইট ইজ এ লং অ্যাক্টিং ডায়াবেটিক্স also cardinal, তাহলে এটা আমরা ইউজ করবো না। আমরা only furosemide and the furosemide আমি উপজেলা হাসপাতালে ইউজ করবো, এবং ফুরোসেমাইড দিয়ে আমি রোগীটাকে পাঠাই। হাইড্রোক্লোরোথিয়াজেড ইউজ করে সেকেন্ডারি টারশিয়ারি হাসপাতালে গিয়ে করবো, এটাতে আমার কিছু সমস্যা নেই। তারপর নেফ্রাইটিক সিনড্রোম, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। অনেক সময় খেয়াল করবেন, এই যে আমি যে বললাম তিনটা, হাইপারটেনশন, হেমাচুরিয়া, অলিগুরিয়া, অনেক রোগী আসে। এই যে আমি বলি যে নেফ্রাইটিক সিনড্রোম কমন ইন ডেভেলপিং কান্ট্রিজ ডিউ টু দি আইদার স্কিন ইনফেকশন অর দি ফেরিনজাইটিস, একটাও বলবে না রোগী। রোগীর কোনো ইম্পেটাইকও নাই, রোগীর কোনো ফেরিনজাইটিসও নাই, কিন্তু রোগীর হাইপারটেনশন আছে, তখনও কিন্তু আমার প্রমাণ নেফ্রাইটিস করতে হবে। এবং এই ক্ষেত্রে আমি ইউরিন এক্সামিনেশন করে যদি আরবিসি নাও পাই, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি আর্লি নেফ্রাইটিক সিনড্রোমে উইল গেট অনলি দি পাস সেল, নট আরবিসি। আর্লি নেফ্রাইটিক সিনড্রোমে উইল গেট অনলি দি পাস সেলস ইন দ্য ইউরিন, আরবিসি আমি না পাই দিব। কিন্তু সাথে যদি হাইপারটেনশন থাকে, আই উইল সাসপেক্ট দি নেফ্রাইটিক সিনড্রোম, তখন আমি একটা এরোগেটের চিকিৎসা দিয়ে দিতে পারবো। আমার এর দূর বললে বোধহয় বুঝে গেছে জিনিসটা। তারপর আমি ওই বীরেন্দ্র প্রশ্নটা আসি, তারা আমার আসলে খুব শ্রদ্ধেয় মানুষ, আমি অসম্ভব পছন্দ করি। সিলেটে থাকার সময়ও একসাথে ছিলাম, উনি আমার গাইড হিসাবে ছিলেন বলা যায়। ওনার সাথে অনেক ভালো কাজ, খারাপ কাজ সবকিছুতে জড়িত ছিলাম। এই জন্যই দাদা আসলে অ্যাকসেপ্টেবল টু এভরি পারসন ফ্রম জুনিয়র টু সিনিয়র। দাদা এই প্রশ্নটা করছে, দাদা যেহেতু ফিজিক্যাল মেডিসিন নিয়ে ডিল করেন, এই জন্যই বোধহয় এনএসআইড এর প্রশ্ন আসছে। আসলে এনএসআইডটা নেফ্রাইটিক সিনড্রোম করতে পারে, আমরা মোস্টলি জানি যে নেফ্রাইটিক সিনড্রোম হবে, কিন্তু এনএসআইড এ ইনডিউসড
নেফ্রাইটিক সিনড্রোমও হয়, কিন্তু এগুলো পরের দিক দিয়ে আসছে, এটা আমরা চিন্তা করবো না। তো আমরা চিন্তা করছি যে প্রলং একটা অ্যানসিড খায় তাহলে এটা হতে পারে। আমাদের এটা ভুল ধারণা কি প্যারাসিটামল খেলে বোধহয় নেফ্রোটিক সিনড্রোম, এটা কিন্তু ঠিক না। প্যারাসিটামল আমরা ডেইলি 8 গ্রাম পর্যন্ত নিতে পারি, 16টা ট্যাবলেট আমরা নিতে পারি। এর বেশি যদি নেই এবং আমরা যদি 1 বছর ধরে খাই তাহলে পেশেন্টের প্রবলেম আছে। তো নেফ্রোটিক্স এই অ্যানসিড গুলো কাজ করে মেইনলি হলো অ্যাফারেন্ট আর্টারিয়াল ওখানেই কাজ করে। তো ওইখানে করে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজটা প্রিভেন্ট করে দেয়। প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ প্রিভেন্ট করে দিলে ডায়ালিটেশনটা হয় না। ইতে করে কনস্ট্রিকশন, এফ এ করে ডায়ালিটেশন, এফটাকে বেশি বন্ধ করে দেয়, তো ডায়ালিটেশন হয় না। তো পেশেন্ট উইল ডেভেলপ দি নেফ্রোপ্যাথি। এখন অ্যানসিড যদি আপনি ইউজ করতে হয় নেফ্রোটিক সিনড্রোম, আমরা বলি যে শর্ট অ্যাক্টিং অ্যানসিড গুলো ইউজ করুন, যাদের হাফ লাইফ 8 to 12 আওয়ার্স, 12 আওয়ার্স এর বেশি যেগুলো অ্যানসিড, এগুলো রেনাল ডিজিজ ইউজ করা যাবে। তো আমাদের জন্য সবচেয়ে বেটার ড্রাগ হলো, আমরা কমনলি বলি ইন্ডোমিথোসিন, এই যে আমরা কি বলে ক্লোফেনাক অথবা ইনফ্লাম, এগুলোই আমরা ইউজ করি কমনলি। তো কিছু ড্রাগ আছে যেগুলো প্রোস্টাগ্ল্যান্ডিনের উপর এফেক্ট দেয়, সেটা হলো একটা ড্রাগ হলো সুলিন ড্রাগ। এটা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনের উপর কোনো এফেক্ট নেই, এই জন্য সুলিন ড্রাগ ইজ বেটার চয়েস ফর দি পেশেন্ট অফ দি এনি গ্লোমেরুলার ডিজিজ। আর এখন তো একটা মেমোটেমিন একটা ইউজ আরম্ভ হয়ে গেছে, এখন বেড়েছে মেমোটেমিন হিসেবে, এটাও কিন্তু লেস নেফ্রোটিক্স। এটা কারণটা হলো এরা প্রোস্টাগ্ল্যান্ডিনের উপরে কাজ করে না, কম কাজ করে। তো এজ এ হোল নেফ্রোটিক সিনড্রোমে আমরা চেষ্টা করবো যে অ্যানসিডটা ইউজ না করতে। এবং আমরা বেশিরভাগ সার্জনরা এবং বীরেন্দ্র জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে ট্রামাডল ইউজ করি। ট্রামাডলটা কিন্তু খুব খারাপ। ট্রামাডল শুড নট বি ইউজড ইন দ্য পেশেন্ট উইথ গ্লোমেরুলোনেফ্রাইটিস। আদার ইভেন মরফিন থেকেও আমরা বলি যে ট্রামাডলটা খারাপ, কারণ ট্রামাডলটা একদম ব্রেইনে গিয়ে এফেক্ট করে, 1 নম্বর কাজ। কারণ ট্রামাডলের যেটা মেটাবলিজম হয়, এই কম্পাউন্ডটা রেসপিরেটরি ডিস্ট্রেস করে, পেশেন্ট হয়ে যেতে পারে। যে ট্রামাডলটা ইউজ না করাই বেটার। আমরা বলি যে যদি পেশেন্টের ব্যথা থাকে, প্রথম যে ড্রাগটা আমরা ইউজ করবো, এই ড্রাগগুলো আইদার এমন ড্রাগ ইউজ করবো যেগুলো, এগুলো একটাও নয়। কি ড্রাগ আমরা ইউজ করি? গাবাপেন্টিন। এই ড্রাগটাকে আমরা বেটার চুজ করি ফর দি রিলিফ অফ দি পেন। অথবা অ্যান্টিসাইকোটিক আমরা এমিটিভট্রেন ইউজ করি। এগুলোতে কাজ না করলে সেকেন্ড ড্রাগ হিসেবে, যখন এগুলোতে কাজ না করে তখন সেকেন্ড ড্রাগ হিসেবে ওরা আরো বলে যে নন অপিয়েট ইউজ করার জন্য। নন অপিয়েট যেগুলো ইউজ করা যায়, এগুলো কিছু ড্রাগ আছে, এগুলো ইউজ করা যায়। অ্যানসিডটা ইউজ করতে হবে তো শেষের দিকে গিয়ে, একদম কোনো লাভ হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে যদি ক্যান্সারাস কন্ডিশন হয় তখন এগুলোতে ইউজ করা যায়। নেফ্রোটিক আরো বলতে গেলে অনেক কিছু বলতে হবে, আমরা এই দূরে আমরা স্টপ করতে পারি। নেক্সট কোয়েশ্চেনটাকে যদি চুজ করা যায়। থ্যাংক ইউ স্যার। স্যার এখন অনেকগুলো প্রশ্ন আসছে, আমি একটু মেরিনা ম্যামের কাছে যেতে চাচ্ছি প্রথমে। হ্যাঁ, ম্যাডাম, ওর কাছ থেকে জিজ্ঞেস করুন। নেফ্রাইটিসে যে সকল মেডিকেশন আমরা ইউজ করি, সাইক্লোফসফামাইড বা মাইক্রোফেনোলেট মফেটিল, এগুলোর সাথে প্রেগন্যান্সির যে ডিউরেশনটা, লুপাস নেফ্রাইটিসে কোনো পেশেন্ট যদি হচ্ছে কনসিভ করে বা যদি কোনো পেশেন্ট কনসিভ করতে চায়, তখন তাদের ক্ষেত্রে কি অ্যাডভাইস দিতে হবে, সেটা নিয়ে ম্যাম বেশ কিছু কোয়েশ্চেন। সরি, আবার একটু যদি বলতেন। ম্যাডাম, লুপাস নেফ্রাইটিসে কোনো পেশেন্ট যদি কনসিভ করে ফেলে কিংবা হচ্ছে আচ্ছা কনসিভ করতে চায়, তখন তাদেরকে আমাদের কি অ্যাডভাইস দেওয়া উচিত? আচ্ছা, লুপাস নেফ্রাইটিসের পেশেন্ট আসলে কনসিভ করেই ফেলে এরকম হওয়া যাবে না আর কি। মানে এটা একটা প্ল্যান প্রেগন্যান্সি হতে হবে অবশ্যই। কারণ লুপাস নেফ্রাইটিসের পেশেন্ট যদি কনসিভ করতে চায় তাহলে তাকে আসলে ইনঅ্যাক্টিভ থাকতে হবে, মানে তাকে ডিজিজ রেমিশনে থাকতে হবে। যেমন প্রোটিনুরিয়া 500 নিচে থাকতে হবে, আরবিসি কাস্ট থাকবে না। মোট কথা ডিজিজটা কন্ট্রোলে থাকতে হবে অ্যাটলিস্ট 6 মান্থস। এটা হচ্ছে প্রথম কথা। এরপর প্রেগনেন্সি শুরু হলো। প্রেগনেন্সি শুরু হওয়ার সময় যেটা খেয়াল রাখতে হবে, স্টেরয়েড লো ডোজে চলতে পারবে, যদিও এগুলোর কিছু সাইড ইফেক্ট আছে, এগুলো কনসিডার করতে হবে। হাইড্রোক্সিক্লোরোকুইন চলতে পারবে এবং 16 সপ্তাহের মধ্যে এদেরকে সাধারণত যে ইকোস্প্রিন মানে অ্যাসপিরিন জাতীয় ওষুধ স্টার্ট করতে হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট কথা, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ড্রাগগুলো আমরা ইনিশিয়াল বা মেইনটেনেন্স ডোজে ফার্স্ট প্রেফার করি, সাইক্লোফসফামাইড এবং এমএমএফ, এই দুটো ড্রাগই কিন্তু টক্সিক। সো এই দুটো আমরা কন্টিনিউ করতে পারবো না, এদেরকে আমাদের রিপ্লেস করতে হবে। এখন আমার জন্য সেফ হচ্ছে অ্যাজাথায়োপ্রিন এবং হচ্ছে সিএনআই মানে ট্যাক্রোলিমাস বা সাইক্লোস্পোরিন। তাহলে প্রথম কথা হচ্ছে 6 মাস ডিজিজ রেমিশনে থাকলে তখন আমরা বলতে পারবো ইউ মে কনসিভ। অবশ্যই ক্লোজ মনিটরিং এ থাকতে হবে। কনসিভ করা মাত্রই তাদেরকে সুইচ করতে হবে অ্যাজাথায়োপ্রিন বা সিএনআই তে।
এবং নেক্সট কথা হচ্ছে উইদিন 16 উইকস আমাদেরকে অ্যাসপিরিন স্টার্ট করতে হবে। এছাড়া হচ্ছে ডায়াবেটিসের জন্য এবং আদার্স যে কোমরবিডিটিস গুলো সেগুলো বারবার ফলো আপ করতে হবে। কারণ একটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে কোনো অটোইমিউন ডিজিজ আসলে প্রেগন্যান্সিতে ফ্লেয়ার হতে পারে 1/3%, স্ট্যাটিক থাকতে পারে, আবার একটু ভালোও হয়ে যেতে পারে 1/3%-এ, কিন্তু খারাপ হওয়াটা আমাদের মাথায় রাখতে হবে এবং রেগুলার ফলো আপে রাখতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল যে যেসব পেশেন্টের আইজিএ নেফ্রোপ্যাথি ডেভেলপ করে গিয়েছে, তো সেসব পেশেন্টের তো একটা কমপ্লিকেশনস যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ ডেভেলপ করতে পারে, তো তাদের ক্ষেত্রে কি আমাদের এসিআই বা এআরবি প্রোফাইলেকটিক্যালি শুরু করার কোনো ইন্ডিকেশন আছে কিনা? ইভেন ইফ পেশেন্টের যদি প্রোটিনিউরিয়া নেই, তাও কি আমরা শুরু করবো, এরকম কোনো ইন্ডিকেশন আছে ম্যাডাম? পেশেন্টের আইজি নেফ্রোপ্যাথির একটা বা দুটো ইনসিডেন্ট হয়েছে, এখন তাকে প্রোফাইলেকটিক্যালি আমরা কি এগুলা দিব কিনা? আচ্ছা, যে নেফ্রোপ্যাথি যেটা বললাম যে অ্যাসিম্পটোমেটিক যেটা থাকে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, ওখানে যদি প্রোটিনিউরিয়া না থাকে তাহলে এসি বা এআরবির কথা বলা হয়নি, জাস্ট টু ফলো আপ। আর যদি প্রোটিনিউরিয়া থাকে তাহলে আসলে ট্রিটমেন্টই হচ্ছে এসি অর এআরবি, যদি না এটা নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া হয়। ইন দ্যাট কেসও আমরা কিন্তু কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর দেখি। যদি দেখা যায় যে এটা হাই রিস্ক গ্রুপ, তখন আমরা চুজ করি। যেমন আগে বলা হতো যে লেস দেন 4 গ্রাম হলে আমরা কোনো ইমিউনোসাপ্রেসিভ ইভেন স্টেরয়েডও মানে চিন্তা করে দিতে হবে। এটা হচ্ছে তখন ক্যাটাগরাইজ করে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিব, স্টেরয়েড অর ইমিউনোসাপ্রেসিভ। কিন্তু এসি ইনহিবিটর হচ্ছে ফর অল উইথ প্রোটিনিউরিয়া ইন এনি অ্যামাউন্ট। তবে প্রোফাইলেকটিক্যালি প্রোটিনিউরিয়া না থাকলে দেওয়ার কথা না। স্যার কি কিছু বলবেন? আইজিএ নেফ্রোপ্যাথি নিয়ে একটা আমি সুন্দর ঘটনা বলি। কিছুদিন আগে, মাসখানিক আগে, একটা ক্লিনিকো প্যাথোলজিক্যাল কনফারেন্স ছিলাম আর কি। ওটা ওই ইয়া থেকে তোমার এএসএন এর প্রেজেন্টেশন ছিল নেফ্রাইটিক সিন্ড্রোমের উপর, আইজিএ নেফ্রোপ্যাথি নিয়ে। ওরা ওই ক্লিনিক্যাল কনফারেন্সের মধ্যে এই যে নেফ্রাইটিক সিন্ড্রোম বলতেছে না, ওরা কিন্তু অন্যদিকে যায় নাই। ওরা এসএলই, আঙ্কা ভাস্কুলাইটিস, আইজিএ নেফ্রোপ্যাথি, এই তিনটাতে ছিল। আইজিএ নেফ্রোপ্যাথি নিয়ে আসলে ট্রিটমেন্ট কিন্তু এখনো ইভলভিং। আমি বলবো ইভলভিং মানে কি, ট্রিটমেন্ট বেরি করতেছে। এখনো বলে যে এটা দিলে হবে, কারণ আইজিএ নেফ্রোপ্যাথিতে স্টেরয়েড দেওয়ার পরও পেশেন্ট আবার রিল্যাপস করে যাচ্ছে। সেকেন্ড বার স্টেরয়েড দিলে স্টেরয়েড সাইড ইফেক্ট ডেভেলপ করতেছে। স্টেরয়েড বাদে আইজিএ নেফ্রোপ্যাথির জন্য কোনো ড্রাগ অ্যাকচুয়ালি এখনো ভালোভাবে বের হয় না। যদিও ওরা বুটেসোনাইড যে ইন্টেস্টাইন দিয়ে রিলিজ বুটেসোনাইড যেটা স্টেরয়েড রিলিজ ক্যাপসুল, যেটা মুখে খেয়ে বের করবে, এটা নিয়ে ট্রায়াল চলতেছে এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা সাকসেসফুল হয়েছে এটা নিয়ে। তো এগুলো নিয়ে সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেটা মেইনা বলতেছিল, সাপোর্টিভ ট্রিটমেন্ট সব রোগীকে দিতে হবে। এবং আইজিএ নেফ্রোপ্যাথির জন্য আমরা বলি, যদি ব্লাড প্রেশারের উপর মানে ব্লাড প্রেশার 110/70 এর উপরে চলে যায় এবং প্রোটিনিউরিয়া যদি 1 গ্রামের বেশি থাকে, তাহলে কিন্তু আমরা স্টেরয়েড দেবই। যদি প্রোটিনুরিয়া 1 গ্রামের নিচে থাকে তাহলে স্টেরয়েড দেবো কি দেবো না, এটা নিয়ে কিন্তু বিভিন্ন গ্রুপের বিভিন্ন মতামত। কেউ কেউ বলে যে এখন নতুনকার গাইডলাইনে কিন্তু 500 মিলিগ্রাম ধরে গেছে 1 গ্রামের জায়গায়, বলে যে 500 মিলিগ্রামের নিচে হলে স্টেরয়েড না দিয়ে শুধু সাপোর্টিভ ট্রিটমেন্ট। আইজিএ নেফ্রোপ্যাথি যাবে গিয়ে, এটা কিন্তু ঠিক না। আইজিএ নেফ্রোপ্যাথি অনেক সময় ম্যাক্রোস্কোপিক হেমাচুরি নিয়ে প্রেজেন্ট করে যখন চোখে ধরা পড়ে, কিন্তু মাইক্রোস্কোপিক হেমাচুরিটা কিন্তু থেকেই যায়, এটা অনেক সময় ডায়াগনোস হয় না। ওই ম্যাক্রোস্কোপিক হেমাচুরির সময় রোগী আসে, তখন বলে হঠাৎ হঠাৎ আইজিএ নেফ্রোপ্যাথি আসছে, আসলে হঠাৎ হঠাৎ না। কিন্তু ইউটিবি দেখে যদি আমি দেখি যে 500 মিলিগ্রামের নিচে, উইল গো ফর দ্য সাপোর্টিভ ট্রিটমেন্ট। ইউটিবি যদি দেখি যে মোর দেন 500 মিলিগ্রামের উপরে, তখন আমি স্টেরয়েড ইউজ করবো। এবং আমি তার সাথে পেশেন্টের কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর দেখবো। যদি দেখি যে প্রগনোস্টিক ফ্যাক্টর গুলো খারাপ, দেখাইছে মেরিনা অলরেডি আইজিএ নেফ্রোপ্যাথির বেলায়, তো প্রগনোস্টিক ফ্যাক্টর যদি খারাপ হয়, সেটাগুলোকে বলা হয়েছে প্রথমেই দিয়ে দিতে, স্টেরয়েড দিয়ে দেওয়ার জন্য। এইটা নিয়ে বিভিন্ন মতামত আছে আর কি। তো জিএন গুলো আসলে নেফ্রাইটিস সিনড্রোম গুলো ট্রিটমেন্ট ইন্ডিভিজুয়ালাইজড। আমি বলি যেটা ইন্ডিভিজুয়ালাইজড, এক এক রোগীর জন্য এক এক ধরনের ট্রিটমেন্ট। আমি যদি একটাকে ক্যাটাগরাইজ করে বলি যে এই গ্রুপ কেটে দেবো, ওই গ্রুপ কেটে দেবো, এটা কিন্তু হবে না নেফ্রাইটিস সিনড্রোমে। আমি এই গ্রুপকে স্টেরয়েড দেবো, ওকে 6 মাস দেবো, আর গ্রুপকে আমি দেবো যে 8 মাস স্টেরয়েড। আবার কোন রোগীকে, যেমন এখন আবার আগে এমএমএফ-টা দিতে নিষেধ করতো, এখন এমএমএফ-টা দিতে বলো। তো এই জন্য মধ্যে কথায়, যদি 500 মিলিগ্রামের নিচে থাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট, 500 মিলিগ্রামের উপরে যদি থাকে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট করতে হবে।
এটাই হলো আইজিএ নেফ্রোপ্যাথি ট্রিটমেন্ট। এবং আইজিএ নেফ্রোপ্যাথি ইজ এ পারসিস্টেন্ট ডিজিজ। এটা কিন্তু প্রেজেন্টেশন নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে আসতে পারে, নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসতে পারে, এবং অনেক ক্ষেত্রে ইট ফার্স্ট প্রেজেন্টস উইথ সিকেডি। কিন্তু কিডনি সাইজ ভালো থাকে, ওই সময় আমরা বায়োপসি করতে গিয়ে দেখি যেটা আইজিএ নেফ্রোপ্যাথি। আবার আইজিএ নেফ্রোপ্যাথি এই জন্য শুধু নেফ্রোটিক সিনড্রোম অথবা রেনাল ফেলিউর অথবা সিকেডি, এই 4 ধরনের প্রেজেন্টেশন এটা হতে পারে। এটা এক একটা প্রেজেন্টেশনের জন্য এক ধরনের ট্রিটমেন্ট। এটা হলো পেশেন্ট প্রথম থেকে আইডিয়া করতে হবে যে রোগীটা হইতে পারে কিনা জিনিসটা, তারপর আমরা বায়োপসিতে যাব। থ্যাংক ইউ স্যার। এই পর্যায়ে স্যার আমরা লাইভ কোশ্চেন নিই, ডক্টর শহীদুল ইসলাম ভিয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমার একটা আসলে সাপ্লিমেন্টাল কোশ্চেন। ডক্টর মেরিনা বলেছিলেন যে প্রেগনেন্সি, লুপাস নেফ্রাইটিস প্ল্যান প্রেগনেন্সি ঠিক আছে, অ্যাট লিস্ট 6 মান্থস রিমিশন, এটা আমরা জানি। এখন এখানে একটা কোশ্চেন আসছে যে যখনই কনসিভ করবে সেই ক্ষেত্রে আমরা কি আসলে সাইক্লোফসফেট বা মাইক্রোফেনোলিক মুভলেট চেঞ্জ করব, নাকি পেশেন্টকে আগেই আমি ওষুধটা চেঞ্জ করে তারপরে তাকে প্রেগন্যান্ট হতে বলবো? এটা একটা কোশ্চেন আর কি আমার। মানে আমরা যতদূর জানি সাইক্লোফসফেট, মাইক্রোফেনোলিক মুভলেট এগুলো তো টেরাটোজেনিক, তো সেই ক্ষেত্রে ওনাদেরকে তো আগে সম্ভবত মানে এটা থেকে সুইচ ওভার করে নন টেরাটোজেনিক ড্রাগে যাওয়ার পরে, যেমন সাইক্লোস্পোরিন বা অ্যাজাথ্রাইপ্রিন যদি যায়, তারপরে কনসিভ করা উচিত কিনা আর কি, নাকি কনসিভ করে গেলে আমি সুইচ ওভার করব? তো মানে আইভিএফ ছাড়া মনে হয় সাথে সাথে তো প্রেগনেন্সি চাই বললে তার প্রেগনেন্সি হবে না। তো তারপরেও যদি প্ল্যান প্রেগনেন্সি হয়, যখনই আমরা পজিটিভ দেব তখনই আমরা সুইচ করব। আর যদি এমন হয় যে মানে আসলে একদম কেন অন্যগুলোকে করা হয় না, কারণ দেখা গেছে যে এই দুটো ছাড়া অন্য ড্রাগগুলোতে রিল্যাপসের রেট বেশি। কিন্তু যদি ডিজিজ মানে যদি ডিজিজ রেমিশনে থাকে, কমপ্লিট রেমিশনে থাকে, তাহলে হয়তো খুব কনফার্ম হলে যে প্রেগনেন্সি হবে সেক্ষেত্রে হয়তো একটু আগে আমরা স্টার্ট করতে পারি। কিন্তু ইউজুয়ালি যেটা হয় যে যখনই পেশেন্ট প্রেগনেন্ট হয় তখনই আমরা সুইচ করি। থ্যাংক ইউ। এইখানে আসলে ওই প্রেগনেন্সি যেটা মেয়েরা ঠিকই বলছে, প্ল্যান প্রেগনেন্সিতে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এইসব ক্ষেত্রে অনেক রোগী হাইপারটেনসিভ থাকে, এই সি ইনহিবিটর অন্তত 3 মাস আগে বন্ধ করে দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই সি ইনহিবিটরটা বন্ধ করে দেওয়া, অন্তত 3 মাস আগে থেকে বন্ধ করে দিয়ে তারপরে শি মে ট্রাই ওয়েদার শি উইল বি প্রেগন্যান্ট অর নট। কিন্তু আমাদের দেশে হয় কি, রোগীরা বুঝতেও পারে না যে প্রেগন্যান্ট অনেক ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে যখন প্রেগন্যান্সি হয়ে যায় তখন আমরা ওই ড্রাগগুলোকে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে হবে। ওই সময় সাথে সাথে বন্ধ করে আমরা সুইচ ওভার টু দি আদার ড্রাগস, আমরা অন্য ড্রাগের মধ্যে যাব। কিন্তু এইসব ক্ষেত্রে আমরা রিকোনিলটাকে কখনো বন্ধ করব না, প্রেডনিসোলন ডোজটাকে যতদূর দরকার আছে দূরের মধ্যে রাখবো, এটাতে কোনো সমস্যা নাই। আর হলো আমরা অ্যাজাথ্রাইপ্রিন দেবো অথবা সাইক্লোস্পোরিন দেবো। কিন্তু এই ট্রিটমেন্টে আমরা দেবো যে পেশেন্টের যেটা প্রেগনেন্ট হয়ে গেছে, এইটাকে আমি বাচ্চাটা রাখবো কি রাখবো না, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমার যদি মোস্ট ভ্যালুয়েবল চাইল্ড হয়, আমরা অনেক সময় এইটা কিন্তু বইতেও বলে নাই, কিন্তু যদি সিরাম ক্রিয়েটিন মোর দেন 1.5 থাকে অথবা পেশেন্টের প্রোটিনুরিয়া যদি থাকে, এবং এইসব ক্ষেত্রে কিন্তু যদি ভ্যালুয়েবল চাইল্ড না হয় টার্মিনেট করাটাই বেটার। ওরা বলে যে এইসব ক্ষেত্রে 1/3 আইদার ফিটাল লস হতে পারে অথবা মাদারের জন্য এটা ডিলেটারি। 1.5 এর সিরাম এবং 2.5 এর উপর, এই ক্ষেত্রে অনেক রোগী বলে যে আমি রাখবো বাচ্চা, ঠিক আছে, ওকে উইল গো ফর দি ফলো আপ। কিন্তু 2.5 এর উপরে গেলে এই বাচ্চা হওয়ার সম্ভাবনা 90% কমে যাবে। কিন্তু এটা রোগীকে বুঝাইতে হবে, রোগীর সাথে কাউন্সিলিং করে বুঝাইতে হবে যে আপনার তো বাচ্চা হওয়ার সময় 90% কমে যাবে, এবং ওইটা হওয়ার সময় হয়তো আপনিও মাদার অ্যান্ড ফিটাস মানে বোথ মে বি ইন সাম ভেরি গ্রেভ কন্ডিশন হয়ে যেতে পারে। রোগীকে কিন্তু বুঝাইতে হবে, রোগীকে না বুঝাইও কিন্তু আমরা দেখছি 2-1টা রোগী কিন্তু ভালো আউটকাম হয়েছে, বাচ্চাও হয়ে গেছে, সমস্যা হয় নাই। কিন্তু সিরাম কিডনির উপর নির্ভর করে কিন্তু জিএমআর ফাংশনটা ডিটোরিয়েট করতে পারে। 1.5 এর উপরে গেলে কিন্তু সতর্ক, ওকে একটা চয়েস দিতে হবে। আর 2.5 এর উপরে গেলে বলতে হবে যে তার বাচ্চাটাই না বাঁচতে পারে। এই জিনিসটা আমরা মনে রেখে পেশেন্টকে অ্যাডভাইস করা উচিত। স্যার আমি প্রশ্নটা আসলে আমার বন্ধু শাহেদের করা, ও আমার খুব ব্রিলিয়ান্ট এবং প্রিয় একজন মানুষ, আমার বন্ধু। স্যার আমাদের একটা কেসের কথা স্যার, আমরা মনে ওই কেসটা স্যার একটু শেয়ার করি। স্যার আমাদের একটা কেস ছিল, পেশেন্ট হচ্ছে
লুপাস নেফ্রাইটিস ক্লাস 4 and 5। তো পেশেন্টের ইনিশিয়াল প্রেজেন্টেশনে রেনাল ফেলিওর ছিল, পরবর্তীতে পেশেন্ট রিকভার করে সে 4 পয়েন্ট সামথিং ছিল, পরবর্তীতে সে 2.2 2.3 এরকমই মেনটেন করছিল। তাকে যদিও আমরা বলেছিলাম যে আপনি প্রেগনেন্সি নেবেন না, কিন্তু যেটা হয় যে তার ফ্যামিলি মানে নিউলি ম্যারিড না, মানে আসলে তার বাচ্চা ছিল না, তো সে কনসিভ করে, স্যারের মনে আছে মনে হয়। তো ওই বাচ্চা কনসিভ করার পর মোটামুটি আমরাই প্রতিদিন দোয়া দরুদ পড়তে হয়রান, কারণ পেশেন্টের তখন ক্রিয়েটিন হচ্ছে 2.2 এবং এটা বাড়ছে 2.3 2.5 হয়, আবার একটু কমে আবার একটু বাড়ে। তো আমরা পেশেন্টকে প্রথম পাই হচ্ছে আমরা পেশেন্টকে 9 উইকসে পাওয়ার পরে আমরা সুইচ করি অ্যাজাথায়োপ্রিনে। তখন পেশেন্ট ফুল প্রেগনেন্সি আমাদের ফলো আপে ছিলেন এবং আলহামদুলিল্লাহ এই পেশেন্টটা দেখলাম যে কোনো ডিটেরিওরেশন ছাড়া মানে প্রেগনেন্সি আউটকাম ওয়াজ ভেরি গুড এবং পেশেন্ট এখনো স্টেবল আছে, বাচ্চার বয়স এখন 7 বছর। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পেশেন্টের কিন্তু মাঝখানে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখানে আবার একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে পেশেন্টের প্রোটিনিউরিয়া কিন্তু কম ছিল, মানে লেস দ্যান 500 ছিল অল থ্রু দ্য প্রেগনেন্সি। এখন হয়তোবা ক্রিয়েটিনিন বেশি দেখে যেমন আমরা ভয়ই পাচ্ছিলাম যে পেশেন্টও সার্ভাইভ না করে কিনা, স্যারও অনেক মানে পেশেন্টকে কাউন্সিলিং করেছিলেন, কিন্তু সে নিবেই বাচ্চা। তো তারপর কিন্তু একটা সফল আউটকাম ছিল। তার মানে আসলে অনেকগুলো ফ্যাক্টর, স্যার যেটা বললেন যে ইন্ডিভিজুয়ালাইজড, মানে এই পেশেন্টের ক্রিয়েটিনিন বেশি পারসিস্টেন্টলি, বাট তার প্রোটিনিউরিয়া কম ছিল এবং এটা গুড আউটকাম ছিল। এরকম হয়তো আমাদের দেশে তো এরকম অনেক ক্ষেত্রেই আমরা পাই আর কি। তো এগুলো গাইনোকোলজিক্যাল ফলো আপটা কিন্তু রেগুলার করতে হবে, এভরি 2 উইকলি কিন্তু গাইনোকোলজিক্যাল ফলো আপ। আর বেটার টু সি দি ইউটেরাইন ব্লাড ফ্লো, আল্ট্রাসোনোগ্রাম করে ইউটেরাইন ব্লাড ফ্লো, আমাদের দেশে উপায় নাই। আমরা যদি আল্ট্রাসোনোগ্রাফিক ইউটেরাইন ব্লাড ফ্লো মাপিতে যদি ব্লাড ফ্লোটা কমে গেছে, ওইসব ক্ষেত্রে কিন্তু ফিটাস বাঁচার সময়, কিন্তু এটা আমরা করতে পারবো না, এখানে সম্ভব না। এখানে আমাদের যদি আল্লাহ বাঁচায় রাখে বাঁচবে, আর না এরকম অবস্থায় চলে যেতে হয় অনেক ক্ষেত্রে। কিন্তু পেশেন্টকে এই অপশন গুলো কাউন্সিলিং করে বলতে হবে যে এরকম হইতে পারে, এটা আর কি। স্যার আরেকটা কোশ্চেন করছিল ওখানে দেখলাম চ্যাট বক্সে, যে যাদেরকে এসি ইনহিবিটর দেওয়া যাবে না ওদেরকে আমরা কি দিব, মানে মেবি ইন প্রেগন্যান্সি অর অন্য অ্যান্টিবায়োটিক ল্যাকটোজেন দেওয়া অর যাবে, আদার অন্যগুলো দেওয়া যাবে না। জি স্যার, অন্যগুলো দেওয়া যায়, আমরা যেটা প্রেগন্যান্সি যেসব অ্যান্টিবায়োটিক দিই ওগুলো আমরা ইউজ করব। ওগুলো আমরা ইউজ করব। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় যেহেতু 11টা পার হয়ে গেছে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইহসান ভাই, আমরা হচ্ছে এখন কোশ্চেন আর নিচ্ছি না। আমাদের মেরিনা ম্যামকে তো আসলে ধন্যবাদ দিয়ে শেষ করার কিছু নেই, এত কমপ্রিহেন্সিভ একটা আমি প্রেজেন্টেশন। এবং একটু সুযোগ নিতে চাই অবশ্যই প্রীতম অবশ্যই ম্যাডাম, দা, অবশ্যই। সেটা হচ্ছে আমি এক্সট্রিমলি সরি যে আমার আসলে টেকনিক্যাল প্রবলেম আমি কভার আপ করতে পারি নাই, আমি একটু আইটি প্রতিবন্ধী দেখে মনে হয় ম্যানেজ করতে পারিনি, আই এম ভেরি মাচ সরি। না না ম্যাম, আমার একটা নট এট অল, নট এট অল। ডিস্টারবেন্স। আর স্যার যেরকম বলছিলেন যে এই পাবলিকেশনটা যদি বেনিফিশিয়ান্সের পক্ষ থেকে একটা ইবুক হিসেবে করা যায়, তাহলে বোধহয় সবার কাছে আরো বেশি সহজলভ্য হবে। তো ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং বেনিফিশিয়ান্সে যারা এতক্ষণ ধরে যারা জয়েন করেছিলেন মেম্বার হিসেবে, সবাইকেও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 11টার বেশি হয়ে গেছে, আপনারা সবাই এখনো আছেন। আর মনে হয় আমরা আজকে প্রদীপ স্যারের কথা দিয়ে হচ্ছে আজকে শেষ ইতি টানার উপলক্ষ হচ্ছে আমরা প্রদীপ স্যার যেহেতু আছেন আমাদের মাঝে, স্যারকে অনুরোধ করবো যে স্যার যদি হচ্ছে কিছু বলে আজকের সেশনটি শেষ করতেন। যা বলা তো সব মেরিনা বলেই দিছে, এখানে আর কিছু স্যার, নতুন ভাবে কিছু বলার নাই, কিন্তু ওই কতগুলো জিনিস মাথার মধ্যে রাখতে হবে আর কি। আমাদের এই যে নেফ্রাইটিক সিনড্রোম কিভাবে ডিসটিংগুইশ করব, ট্রিটমেন্টটা আমি কিভাবে করব, ইন্ডিভিজুয়ালাইজ যে আমার ট্রিটমেন্ট করতে হবে। এটা আমি এখানে শুধু একটা কথা কোনোভাবে বোধহয় আসে না, এই জিনিসটাকে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো এই নেফ্রাইটিক সিনড্রোম কিন্তু যে কোনো জায়গার ইনফেকশন থেকে হতে পারে। আমরা যদি বলি শুধু ফেরিনজাইটিস থেকে হবে, স্কিন থেকে হবে, এরকম কোনো হিস্ট্রিও দেবে না। এই গ্রুপটাকে যারা এরকম কোনো হিস্ট্রি দেবে না, তাদেরকে কিন্তু রোগ সব ভালো, যে মেরিনা বললো 6 সপ্তাহের মধ্যে সবকিছু ভালো হয়ে যায়, কিন্তু এই রোগীগুলোকে অন্তত মিনিমাম মোর দেন 1 ইয়ার ফলো আপ করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। যাদের কোনো স্কিন ম্যানিফেস্টেশন অত ফেরিনজাইটিস নাই, কিন্তু প্রেজেন্টেশন ইজ দ্য অ্যাকিউট নেফ্রাইটিক সিনড্রোম, তাদের কিন্তু 6 সপ্তাহে ভালো হয়ে গেল, তাদেরকে কিন্তু 1 বছরের বেশি ফলো আপ করতে হবে, কারণ এই অ্যাকিউট নেফ্রাইটিক সিনড্রোম টা মোর কনফিউজড উইথ দ্য সিটি গ্লোমারোনেফ্রাইটিস। এটা কিন্তু পরের দিক দিয়ে প্রকাশ পায়, একটা এটা হলো চিলড্রেনের বেলায়।
আর অ্যাডাল্টের বেলায় আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, এটা আমি এবার কনফারেন্সে গিয়ে দেখলাম যে ওরা আরেকটা জিনিস এখানে বারবার বলছে যেটা নেফ্রাইটিক সিনড্রোম করে, সেটা হলো এই তোমার এই মনোক্লোনাল অ্যান্টিবডি, মনোক্লোনাল প্রোটিনেমি যেটা হয়, আমরা যেটা বলি যে মাল্টিপল মাইলোমা অথবা আদার ডিসপ্রোটিনেমিয়া, এগুলোতে কিন্তু একুইড নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে। এই জিনিসগুলো কাদের হয়, যে বয়স্কদের একুইড নেফ্রাইটিক সিনড্রোম, প্রেশার হেমাটোরিয়া ভালো হয়ে গেল, এদেরকেও ফলো আপ করে যেতে হবে, কারণ এদের কিন্তু আলটিমেটলি ডায়াগনোস হতে পারে যে লাইট চেইন ডিপোজিশন ডিজিজ আর হেভি চেইন ডিপোজিশন ডিজিজ। এবং এদেরকে যদি 1 বছরের মধ্যে যদি দেখি যে আমি মাঝে মাঝে তার সেরাম ক্রিয়েটিনিন বাড়ে, মাঝে মাঝে আরবিসি হয় কিন্তু হাইপারটেনশন নাই, দিস পেশেন্ট শুড বি সাবজেক্টেড টু দি বায়োপসি। বায়োপসি করতে হবে এবং প্রোটিন ইলেকট্রোফোরেসিস করতে হবে, এই দুইটা জিনিস। 3 নম্বর যে জিনিসটা আমরা অনেক সময় দেখি কি এসএলিও মিলতেছে না, আঙ্কাও মিলতেছে না, আইজিএনএফ প্রভৃতিও মিলতেছে না, কিন্তু পেশেন্টের একুইড নেফ্রাইটিক সিনড্রোম C3 C4 কমের মধ্যে রয়ে গেছে। আমরা জানি 6 সপ্তাহ পার হয়ে গেলে আমরা বলবো আইদার এসএলই অথবা মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটাতে আমরা ধারণা করি। কিন্তু এই ক্ষেত্রে এইসব পেশেন্ট যদি দেখেন যে এরকম হচ্ছে, সাথে একটু মাইল্ড টেম্পারেচার, এরকম রোগী পাওয়া যায়, মাইল্ড টেম্পারেচার, মাঝে মাঝে বলে যে আমার একটু অ্যাবডোমিনাল পেইন, এইসব ক্ষেত্রে অকাল অ্যাবসেস, occurred any abscess may produce low complement level for the prolonged period, like SLE and mesenteric polyphatic glomerulonephritis. Most common is the staphylococcus. আর আমাদের দেশে আরো দুটো জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো এন্টেরিক ফিভার, খুব কমন কিন্তু এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভারের সাথে যদি একটু মুখ ফোলা পান, এন্টেরিক ফিভারে কিন্তু মেসেঞ্জিয়াল পলিফ্যাটিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। এইটার ট্রিটমেন্ট কিন্তু তখন আমার এই যে পেনিসিন, এই যে আমরা ফেনোক্সিমিথাল পেনিসিন, এগুলো দিয়ে যাবে না, এন্টেরিক ফিভারের ট্রিটমেন্ট দিতে হবে। আরেকটা হলো যেটা এখন পাওয়া যাচ্ছে না, সেটা হলো প্লাজমোডিয়াম ফেলসিফেরাম, ম্যালেরিয়ার ইনফেকশন। এটা কিন্তু নেফ্রাইটিক সিনড্রোমের পেশেন্ট হতে পারে। এই জন্য ম্যালেরিয়া ইনফেকশনে যদি মুখ টুক ফোলা চলে আসে, একটু প্রেশারও বাড়ে, এর প্রেশার ছিল না, হঠাৎ করে প্রেশার বাড়ছে, মুখ ফোলা হয়েছে, patient is suffering from the malarial fever, it is likely to be acute nephritic syndrome. এগুলো প্রগনোসিস কিন্তু খারাপ হয়ে যায়। এই পেশেন্টগুলো ফলো আপ করে হাইপারটেনশন ট্রিটমেন্ট দিতে হবে, ম্যালেরিয়া ট্রিটমেন্টে চলতে থাকবে, আর যদি কোনো কিছু পাওয়া যায় C3 C4 টা করতে হবে। এই জন্য সব নেফ্রাইটিক সিনড্রোম কিন্তু এখন আর ওইভাবে ডায়াগনোস করে না ইটিওলজিক্যালি, এই এনটিজিবিএম ওই সে এগুলো করে, এখন ডায়াগনোস করে ইমিউনোপ্যাথোজেনেসিস দিয়ে, যে এটা প্যাথোজেনেসিসটা কি, এটা কি ইমিউনোগ্লোবিন ডিপোজিট ডিজিজ, না এটা হাইপোকমপ্লিমেন্টিক ডিজিজ, নাকি এটা অ্যান্টিজিবিএম ডিজিজ, নাকি এটা ডিসপ্রোটিনেমিক ডিজিজ, এভাবে কিন্তু ডায়াগনোস করে। এটা সব ডিজিজের ক্ষেত্রে আমি বলি যে একুইড নেফ্রাইটিক সিনড্রোমের ক্ষেত্রে C3 C4 টা অবশ্যই করবেন। আর যদি ফেরিনজাইটিস থাকে এসোটাইটার করবেন। ইম্পেডিকের জন্য কখনো এসোটাইটার করবেন না, এটা মেরিনা অলরেডি বলছে। আমরা স্টেট্রোজাইম টেস্ট বাংলাদেশে নাই, আমি কিছুই করব না, আমি প্রেশার আছে, হেমাচুরিয়া আছে, আমি ওলের ট্রিটমেন্ট যাব। So thank you very much, Dr. Marina, for elaborate presentation. Thank you, BD physician. Thank you, Ehsan Khan and Pritam, for nice conduction of the topic. And thank you everyone for partially, because the participants, still there is, I see there is 123 participants. এটা কিন্তু BD physician একটা ক্রেডিট যে 11:30 বাজে 123 জন পার্টিসিপেন্ট আছে। তো এদেরকে থ্যাংক ইউ দিয়ে আমি ছোট করব না, এদের জন্য আসলে প্রেজেন্টেশন, এদের জন্য এটা সাকসেসফুল। আর বীরেন দাসকে প্রেজেন্টেশনে ছিলেন, এই জন্য দাদাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হাবিবা লাইভটা ক্লোজ করে দাও। স্যার এখন তো একদম শেষ, যদিও আমাদের খুব রেগুলার ডক্টর আয়েশা মোহাম্মদ ওসমান একটা প্রশ্ন করেছেন। কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং, যে বায়োপসির আগে আমাদের পেশেন্টকে কি স্টেরয়েড দেওয়া উচিত কিনা, ক্যান স্টেরয়েড বি কমেন্সড প্রায়র টু বায়োপসি টু সেভ দ্য লাইফ এন্ড কিডনিস? এটা আসলে একটা ক্ষেত্রে বইতে কিন্তু গাইডলাইনে বলে দিছে, সেটা হলো RPGN, রিসেন্টলি গ্লোমালার ক্যাটাসে, ইউ উইল নট ওয়েট ফর দি বায়োপসি, ইউ হ্যাভ টু স্টার্ট দিস স্টেরয়েড। এটা কিন্তু আপনি, কারণ ক্রিসেন্টিক গ্লোমালার সেলুলার যেগুলো ক্রিসেন্ট হয় একদম উইদিন ফিউ উইকস, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে ফাইব্রাস ক্রিসেন্ট হয়ে যায়, এই জন্য এটাকে স্টার্ট দিতেই হবে। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে বায়োপসির আগে দেবেন না পরে দেবেন, ইট ডিপেন্ডস আপন ইউ। কারণ কথা হলো, যেমন একটা পেশেন্ট ক্রনিক কেস, আমি মিনিমাল চেস্ট ডিজিজ, আই ক্যান ওয়েট, কিন্তু এখানে কত লাগে বায়োপসি এবার আজকে দিলাম, পাবো 1 মাস পরে, ওই ক্ষেত্রে পেশেন্টের কমপ্লিকেশন ডেভেলপ করে যাবে। তো আমাদের বায়োপসি রিপোর্ট যাতে তাড়াতাড়ি পাওয়া যায় এই ব্যবস্থা করতে পারলে উই ক্যান ওয়েট ফর দি biopsy report in case of chronic, যেমন minimal change disease, membranous nephropathy,
ফোকাল সেগমেন্টাল গ্লোমারুলার এগুলোর ক্ষেত্রে আমরা আর একুইট নেফ্রাইটিস সিন্ড্রোমে আমাদের বায়োপসি খুব কমনলি করি না। যদি লুপাস নেফ্রাইটিস অথবা আইজিএ সন্দেহ করি তখন আমরা বায়োপসি করি। আইজিএ নেফ্রাইটিস স্টেরয়েড দেওয়ার দরকার নাই, কিন্তু এসএলই এর ক্ষেত্রে এখন তো এসএলই ইউলার ক্রাইটেরিয়া দিয়ে ডায়াগনোস করে। এসএলই এর ক্ষেত্রে কিন্তু বায়োপসি ইজ ওয়ান অফ দি ক্রাইটেরিয়া অফ দি ডায়াগনোসিস এসএলই। যদি বায়োপসি থাকে তাহলে এটা অটোমেটিকলি 0.10 হয়ে যায়, আর অন্যগুলো ক্ষেত্রে 0.5। আমার যদি ক্রাইটেরিয়া বেস থাকে এবং যদি আমি প্রোটিনুরিয়া পাই, we can use the steroid and hydroxychloroquine, then go for the biopsy. We'll continue the other treatment like immunosuppressive use ki korbo ki along the classification of this